হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, আমরা যেটা অনুধাবন করেছি সেটা হচ্ছে যে ক্লাস 10-এর থেকে কিন্তু তোমাদের ফিজিক্স সব থেকে বেশি আসছে, তারপর তোমাদের আসছে হচ্ছে বায়োলজি, আর লাস্টে আসছে হচ্ছে কেমিস্ট্রি, যেটা দেখা গেছে। ঠিক আছে, আর যদি ক্লাস 9-এর কথা ধরি তাহলে 9এও ফিজিক্স আসছে, তবে এর থেকে কম, ডেফিনেটলি বুঝতে পারছো। ক্লাস 10 আগে লিখেছি। বায়োলজি তোমাদের মোটামুটি আমরা 9 থেকেই পাচ্ছি, কিন্তু ক্লাস 10 থেকে কিন্তু কেমিস্ট্রি পার্টটা বেশ ভালো রকম আসছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি একটা আমরা বলতে পারি যে এই লেভেলে আমাদের কোশ্চেন্স আসছে। তো আমরা একটা কাজ করব, আমরা কোশ্চেন্স রেখেছি 9-এর ওপর বেস করে আজকে। যেমন তোমরা জানো যে তোমাদের প্রথম দুদিন আমি 9 থেকেই করেছিলাম, আজকে তোমাদের 9-এর ওপর বেস করে কোশ্চেন্স আমি রেখেছি। ঠিক আছে, 10-এর চ্যাপ্টার নেই, কারণ 10-এর যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি অলরেডি তোমাদের খুব ভালো করে করিয়েছি। তো 9-এর ওপর একটুখানি জোর প্রদান করছি। ঠিক আছে, তো টপ কোশ্চেন্সগুলো তোমাদের 9-এর করাবো, ভিডিও একটু লেন্দি হতে পারে। চলো আমরা আলোচনা শুরু করে দিই। এখানে তোমাদের নিউটনের গতিসূত্র নিয়ে প্রশ্ন আছে, তো প্রথমে নিউটনের গতিসূত্র একটু দেখে নেবো, তারপর আমরা এই কোশ্চেন্সে ফিরে আসবো। ঠিক আছে, চলো। দেখো, নিউটনের যে 3টে ল আছে, প্রথম ল আমাদের বলে যে বাইরে থেকে যদি কোনো বল তুমি প্রয়োগ না করো, ঠিক আছে, বাইরে থেকে কোনো বল যদি তুমি প্রয়োগ না করো, তাহলে বস্তুর অবস্থান পরিবর্তন করতে বাধ্য না করলে। এখন বস্তুর দুটো অবস্থা হয়, একটা হচ্ছে গতিমান অবস্থা, ঠিক আছে, আর হচ্ছে তোমাদের স্থিতি অবস্থা। তো এই গতিমান অবস্থাকে আমরা বলি গতিজাড্য, ঠিক আছে, আর স্থিতিমান অবস্থাকে আমরা বলি স্থিতিজাড্য। ঠিক আছে, তো বস্তু দু ধরনের জাড্য দেখা যায়, একটা গতিজাড্য, একটা স্থিতিজাড্য। তো গতিজাড্যকে চেঞ্জ করলে স্থিতিজাড্যে কনভার্ট হয়, আর স্থিতিজাড্যকে চেঞ্জ করলে আমরা গতিজাড্যকে কনভার্ট করতে পারি। ঠিক আছে, তো বস্তুর অবস্থা বলতে গেলে গতি আর স্থিতিজাড্যের কথাই বলা হয়েছে। অর্থাৎ কোনো বস্তু এটা গতিমান আছে, সে সরলরেখায় চলতেই থাকবে, আর স্থির বস্তু সবসময় সরলরেখায়, মানে যেখানে যা আছে তেমনভাবে তোমাদের স্থির থাকবে। ঠিক আছে, ধরো একটা পেন পড়ে আছে, তুমি যদি যতক্ষণ না পেনটাকে নাড়াবে ততক্ষণ পেনটা পেন আকারই ওখানেই পড়ে থাকবে। এবং তুমি কোনো জিনিস ধরো গতিশীল আছে, তুমি যদি তাকে যদি বল প্রয়োগ করো ততক্ষণ পর্যন্ত কী হবে, সেটা কিন্তু গতিমানই থাকবে। তুমি বলবে স্যার, আমি যখন লাট্টুকে ঘুরিয়ে দেই, অর্থাৎ আমি একবার গতিমান করে দিলাম, কিন্তু কিছুক্ষণ পরে তো এটা দেখি যে লাট্টু কিন্তু থেমে যাচ্ছে। তো এটা কেন হয়? এর কারণ লাট্টুর তলায় যে পেরেক পোঁতা থাকে, সেই পেরেকের সঙ্গে মাটির একটা ঘর্ষণ বল তৈরি হয়, এবং এই ঘর্ষণ বল কী করে, বিরোধিতা করে এই লাট্টুকে ঘুরতে। সেই জন্য লাট্টু যতই জোরে তুমি ঘোরাও না কেন, একটা সময় পরে ধীরে ধীরে ও কিন্তু ওর স্পিড হারাবে। ঠিক আছে, ফলে ওখানে কোনো না কোনো বল ডেফিনেটলি কাজ করে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। তো আমি যেটা বলতে চাই যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থা থাকবে, গতিশীল বস্তু চিরকাল সরলরেখায় সমবেগে চলতে থাকবে। ঠিক আছে, এই ঘটনাকে আমরা বলি ফার্স্ট ল দিয়ে এটাকে প্রকাশ করা হয়। আর এই যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এটাকে স্থিতিজাড্য, আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে, এটাকে গতিজাড্য বলা হয়। অর্থাৎ এই ফার্স্ট ল থেকে আমরা জাড্যের ধারণা পাই, আর এই জন্য এই ফার্স্ট যে ল, এই লটাকে বলা হয় ল অফ ইনার্শিয়া। কি বলা হয়? ল অফ ইনার্শিয়া। এর ওপর বেস করেই কিন্তু আমাদের প্রথম দুদিন কিন্তু প্রশ্ন এসেছে। ঠিক আছে, নেক্সট তোমাদের বলছে ল অফ ইনার্শিয়া। ইনার্শিয়া শব্দের অর্থ হচ্ছে জাড্য, ENERTIA। ওই জায়গায় যদি বুঝতে না পারো এখানে লিখে দিলাম। নেক্সট হচ্ছে তোমার 2 নম্বর হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক হয়। মানে কি? ধরো এখানে একটা তোমাদের বাক্স রাখা আছে, এই বাক্সের উপর তুমি বল প্রয়োগ করছো, এই বাক্সটা সেই দিকেই সরবে যেদিকে তুমি বল প্রয়োগ করছো। ঠিক আছে, এবার তোমরা বলবে স্যার, যখন এই বাক্সটা স্থির আছে তখন কি কোনো ভরবেগ থাকে? না, কারণ ভরবেগ শব্দের অর্থ হচ্ছে ভর ইনটু বেগ। তো এই বাক্স তখন স্থির অবস্থায় আছে, মানে এর কোনো বেগ নেই, তখন কিন্তু এর কোনো ভরবেগও নেই। কিন্তু এই বাক্সকে যেই তুমি গতিশীল করলে, তখন এর ভর তো ছিলই, তার সঙ্গে বেগ কিন্তু কী হলো, এখানে ইনটু হলো, কিছু একটা ইনটু হচ্ছে, তখন কিন্তু ভরবেগ তৈরি হচ্ছে। ভরবেগকে নর্মালি পি দিয়ে রাখি, যদি স্থির অবস্থা থাকে তো ভরবেগ 0 হয়, কিন্তু যখন চলতে শুরু করে তখন ভরবেগ একটা তৈরি হয়। ঠিক আছে, গেল। নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে তোমাদের 3 নম্বরটা, যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ঠিক আছে, এটার আমি আলোচনা করবো এর ঠিক পরে। আরেকটা জিনিস আমরা 2 নম্বরে মিস করে গেছি, সেটা হচ্ছে যে কোনো বিশেষ মুহূর্তে কোনো একটি বস্তুর উপর প্রযুক্ত নিট বল, ঠিক আছে, সেটা কী হয়? অ্যাকচুয়ালি নেট বল, ঠিক আছে, NET, নেট বল। নেট বল সেটা কী হয়? বস্তুটির ভর ও ত্বরণের গুণফলের সমান। এটা অলওয়েজ মনে রাখবে, বস্তুর উপর প্রযুক্ত ফোর্স কিন্তু M × A হয়। এখানে A মানে হচ্ছে ত্বরণ, আর ভর হচ্ছে মাস, সেই মাসের এমটাকে নেওয়া হয়। এই 2 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর দিয়ে আমরা বলের সংজ্ঞা পাই আর ভরবেগের ধারণা পাই। তো এই কথাটা, এই কটা জিনিস একটু মনে রাখবে, এর উপর বেস করে রেল প্রশ্ন দেয়। ঠিক আছে, চলো আমরা কোশ্চেন্সে চলে যাব। প্রশ্নে তোমাদের বলেছে যে নিয়মটি বলে যে, কোন নিয়মটা বলে, কি বলে, যে কোনো বস্তুর ওপর ভরবেগের পরিবর্তনের হার তার ওপর প্রয়োগকৃত অসমতুল্য বলের সাথে সরল অনুপাতে থাকে, এবং সে বলের দিকেই ঘটে। তার মানে কি? ধরো এখানে একটা বস্তু আছে, একটু আগেই তোমাদের বলেছি, এই বস্তুর ওপর যদি তুমি একটা বল প্রয়োগ করো, তাহলে বস্তুটার সরণ সেদিকে ঘটবে যেদিকে ভরবেগ প্রয়োগ হচ্ছে। ঠিক আছে, এবং এই বলের সাথে কী হয়?
সমানুপাতে থাকে, সরল অনুপাতে থাকে। ঠিক আছে, এটা কোন সূত্র? একটু আগে বললাম, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিন্তু এটা পাওয়া যায়। ওকে, চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, নিচের কোন নিউটনের গতিসূত্র ব্যাখ্যা করে যে একটি বলকে দেয়ালে ছুঁড়ে মারলে দেয়ালে আঘাত করে সেটি আবার ফিরে আসে? দেখো, এই একটা তোমাদের দেওয়াল আছে, তুমি যদি, ঠিক আছে, একটা দেওয়াল আছে, তুমি যদি একটা বলকে ছুঁড়ে মারো তাহলে কী হবে? বল পরবর্তীকালে ব্যাক করে কিন্তু মাটিতে এসে ড্রপ করবে। এটা কেন হয়? দেখো, তুমি যখন কোনো বস্তুকে ছোঁড়ো তখন তার উপর কি একটা বল প্রয়োগ করো, সেই বলটা এই যে বল আছে তার মাধ্যমে গিয়ে দেয়ালে গিয়ে আঘাত করছে, এবং এই দেয়ালও তখন বলের ওপর একটা সমান প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, ফলে কী হয়? বলটা দেয়াল থেকে ছিটকে এসে মাটির দিকে চলে যায়। ঠিক আছে, তো এখানে অ্যান্সার কী হবে? কোন সূত্রে হয়? আমি একটু আগে বলেছি, নিউটনের তৃতীয় গতিসূত্রে কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া অর্থাৎ অ্যাকশান রিয়াকশানের ব্যাপার আছে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অ্যাকশান রিয়াকশান। কোশ্চেন্সগুলো ইজি ডেফিনেটলি, আর ইজি কোশ্চেন্সই তোমাদের পরীক্ষায় পড়ছে, খুব টাফ প্রশ্ন পড়ছে না। প্র্যাকটিসটাই এখন মূল কথা। ঠিক আছে, আর রিভিশন। নেক্সট চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন তোমাদের রাখা হয়েছে রিঅ্যাক্টিভিটি সিরিজ থেকে। কি বলেছে দেখো, নিম্নলিখিত ধাতুগুলিকে বিক্রিয়ার সঠিক ক্রমে তুমি সাজাও। তাই আমি তোমাদের বলেছিলাম যে পটা গেল কি দেখতে? শো দেখতে, অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম। কোথায় গেল? কলকাতাতে, ক্যালকাটা। সো সিএ মানে ক্যালসিয়াম। ঠিক আছে, পটা গেল শো দেখতে। ওকে, সোডিয়াম, তোমাদের পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, সেখানে গিয়ে সে কী খেলো? সে খেলো ম্যাগি এবং আলু খেলো। ঠিক আছে, এবং তার সঙ্গে কী খেলো? আয়রন অ্যান্ড জিঙ্ক। তো তোমাদের এই আমি টোটাল করে দিয়েছিলাম, মনে করে দেখো, এই পার্টটা আমি তোমাদের টোটাল করে দিয়েছিলাম। ঠিক আছে, এবার তোমাদের এখানে অ্যান্সার কী হবে সেটা তোমাদের এখানে জিজ্ঞেস করেছে। এটা তোমাদের জিঙ্ক আয়রন হবে, তো আয়রন জিঙ্ক না। ঠিক আছে, তো এটা আমি তোমাদের চেঞ্জ করে দিচ্ছি, এটা তোমাদের জিঙ্ক আয়রন হবে। তো জিঙ্ক তোমাদের জেডেন আগে থাকবে, তারপর এটা হবে। ঠিক আছে, এফি। এরপর আমরা জানি হাইড্রোজেন থাকে, তার নিচে কে থাকে? কপার থাকে, তার নিচে কে থাকে? এইচজি থাকে, তার নিচে কে থাকে? এজি থাকে, তার নিচে কে থাকে? অরম থাকে, তার নিচে কে থাকে? প্লাটিনাম থাকে। প্লাটিনাম তোমাদের এনসিইআরটি সিলেবাসে নেই, এনসিইআরটিতে বলা নেই, বাট স্টিল এখানে কোশ্চেন্স এসছে। আমি আমার পেডে এবং যে ধাতু রিঅ্যাক্টিভিটি সিরিজ নর্মাল করেছিলাম তাতে কিন্তু আমাদের প্লাটিনাম বলে দিয়েছিলাম। ঠিক আছে, তো একটু দেখতে হয়। যাই হোক, চলো এখানে তোমাদের কি বলেছে? ক্যালসিয়ামের পরে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের পরে লেড। দেখো, একটা জিনিস মাথা রাখবে, লোহা আগে যায়, লেড পরে যায়। ঠিক আছে, এই যে তোমাদের এফি আছে না, এফির পরে তোমাদের লেড আছে। ঠিক আছে, মনে রাখবে, এফির পরে তোমাদের লেড পড়ে। তো এদিকে তোমাদের লেড, এখানে তোমাদের এসএন থাকে, তারপরে তোমাদের লেড থাকে। তো এটা তোমাদের কারেক্ট আনসার হবে না। নেক্সট হচ্ছে ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, এইটা ঠিক। ঠিক আছে, এটা কারেক্ট। কেন? দেখো, পটাশিয়াম, সরি ক্যালসিয়াম বলছি, সরি পটাশিয়াম। পটাশিয়ামের পরে অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়ামের পরে লোহা, লোহার পরে পিবি, তারপরে অরাম। অরাম কিন্তু এই জায়গায়, অর্থাৎ হাইড্রোজেনের নিচে। এর পরে যে পিবির পরে কে থাকে? পিবির পরে হাইড্রোজেন থাকে, তারপরে বাকিগুলো। তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে। এটা কেন ভুল? দেখো, এখানে পিবির আগে অরাম দিয়েছে, হুইচ ইজ রং। অরাম মানে হচ্ছে গোল্ড, তো এটা নয়, এটা হচ্ছে ইনকারেক্ট। ঠিক আছে, এইটার কারণে ইনকারেক্ট, এটা এখানে বসবে না। নেক্সট হচ্ছে এখানে কী কী ভুল আছে দেখে দিই একবার। আচ্ছা দেখো, লোহাকে অ্যালুমিনিয়ামের আগে এনেছে, এই জন্য এটা রং। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার আমাদের বি হবে। চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন, এটা কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতে পড়া 2022-এ ভীষণ ইন্টারেস্টিং প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন আমি নিয়ে নিয়েছি। চুনা পাথরের একটি টুকরো যখন পাতলা এসিলের সাথে বিক্রিয়া করে, চুনা পাথরের একটা টুকরো অর্থাৎ CaCO3, চুনা পাথরের টুকরোকে কী বলে? ক্যালসিয়াম কার্বনেট। সেটা যখন লঘু এসিল, পাতলা মানে লঘু, লঘু এসিলের সঙ্গে যখন বিক্রিয়া করছে তখন কি উৎপন্ন হয়? CaCl2 উৎপন্ন হয়, অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। তার সঙ্গে কি উৎপন্ন হয়? CO2 উৎপন্ন হয়। তার সঙ্গে কি উৎপন্ন হয়? তোমাদের জল উৎপন্ন হয়। ঠিক আছে, এবার তোমাদের বলেছে এখানে একটা গ্যাস উৎপন্ন হয়। গ্যাসটা কোনটা? এইটাই হচ্ছে সেই গ্যাস, দিস ইজ দ্য গ্যাস, এবং এটাকে এখানে এক্স বলে ধরা হয়েছে। তো ফার্স্ট অপশানে তো CO2 সব কটাতেই আছে, এখান থেকে আমরা অ্যান্সার পাবো না। নেক্সট কী বলছে? এই গ্যাসটাকে চুন জলের মধ্য দিয়ে প্রবেশ করানো হয়। দেখো, চুন জল হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। তুমি যখনই একে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের মধ্য দিয়ে করবে তখন যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে CaCO3 উৎপন্ন হয়, ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়। এই যে ক্যালসিয়াম কার্বনেট, তার সঙ্গে আরও কিছু উৎপন্ন হয়, বাট ক্যালসিয়াম কার্বনেট মেনলি। এবং এই যে ক্যালসিয়াম কার্বনেট, কারণ দেখতে পাচ্ছি OH রয়েছে, ওটা তো চলে যাবে না। সো ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন, এই যে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হচ্ছে, এই ক্যালসিয়াম কার্বনেট, পয়েন্ট টু বি নোটেড, এই যে ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেট কিন্তু একটা অধক্ষেপ। ঠিক আছে, এবং সাদা অধক্ষেপ পড়ে, এরকম বলে সাদা অধক্ষেপ। এই সাদা অধক্ষেপ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটা কি ওয়াই বলে এখানে ডিনোট করা হয়েছে। নেক্সট তোমাদের দেখো বলা হচ্ছে যে, এবং এই ক্যালসিয়াম কার্বনেটের ওপর দিয়ে তুমি যদি আরও CO2 চালাও, ঠিক আছে, আরও CO2 চালাও, তাহলে এটা CaHCO3 হোল 2 উৎপন্ন করে,
অর্থাৎ ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন করে এবং এটাকে এখানে জেড বলে ধরা হচ্ছে, কারণ যখন আরও উৎপন্ন হবে তখন এটা উৎপন্ন হয়, এটা কিন্তু পদক্ষেপ না, এটা জলে দ্রবীভূত হয়ে যায়। তো এখানে এক্স ওয়াই জেড কি, এক্স হচ্ছে CO2, ওয়াই হচ্ছে CaCO3 আর CaHCO3 হচ্ছে তোমাদের সি অপশান কারেক্ট দেখতে পাচ্ছি, CO2 CaCO3 এইটা। ওকে, চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, নিচের কোনটি ভুল বিবৃতি? মহাকর্ষীয় ত্বরণ, দেখো এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ হবে, এটা তোমাদের NCERT-তে পড়া প্রশ্ন, মানে সরি NTPC-তে পড়া প্রশ্ন, ঠিক আছে? অভিকর্ষজ ত্বরণ হবে তোমাদের, এটা তোমাদের অভিকর্ষজ ত্বরণ হবে। আমরা অভিকর্ষজ ত্বরণকে এখানে তোমাদের কি করে বুঝলাম, এই জি বলে লেখা আছে এই জন্য আমরা বুঝতে পারছি, ঠিক আছে? দেখো একটা জিনিস খুব ভালো করে বলি, খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে। নর্মালি আমরা দেখেছি যে মহাকর্ষীয় ধ্রুবক, এখানে লিখছি মহাকর্ষীয় ধ্রুবক, এই কোশ্চেন্সটা একটু আলোচনা করার কোশ্চেন্স, একটু দেখে নাও। মহাকর্ষীয় ধ্রুবককে জি বলে ধরা হয়, ঠিক আছে? কী বলে ধরা হয়? জি। দেখো আমরা কোনো দুটো বস্তু, ধরো এখানে আমি একটা বড় বস্তু, এই যে নিচে দেখাচ্ছি, আমি একটা বড় বস্তু নিয়েছি, একটা ছোটো বস্তু নিয়েছি, ঠিক আছে? এই বস্তু দুটো সেন্টার আছে, সেন্টার টু সেন্টার যে ডিস্টেন্স সেটাকে আমরা নিচ্ছি হচ্ছে ডি, ঠিক আছে? আর এই বড় বস্তুটার মাস আমি বড় হাতের এম, ছোটো বস্তুটার মাস আমি ছোটো হাতের এম লিখছি, ঠিক আছে? তো মনে রাখবে এদের মধ্যে যে ফোর্স কাজ করে সেটা এই যে এম দুটো আছে, তো এম দুটোর গুণফলের সমান হয়। কী হয়? এম দুটোর গুণফলের সমান হয়। আর এই যে ডিস্ট্যান্স আছে, ডিস্ট্যান্সের সঙ্গে ব্যস্ত অনুপাতিক হয় ডিস্ট্যান্সের স্কোয়ারের সাথে, ঠিক আছে? এবার আমি যদি এই সমানুপাতিক চিহ্ন তুলে দিই তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আসে, সেই কনস্ট্যান্টটাই হচ্ছে জি। তো মনে রাখবে জি আসে এইভাবে। এবার জি এর মান যদি তোমাদের এখান থেকে জিজ্ঞেস করে তাহলে জি কীভাবে বার করতে হয়? জি বার করতে যে ফোর্স দেওয়া আছে তার সঙ্গে ডি স্কোয়ার হবে আর তলায় চলে যাবে M/M, ঠিক আছে? এভাবে তোমাদের জি ডিনোট হয়। ওকে, গেল। এবার দেখো আমরা একটা জিনিস বলি, এই অভিকর্ষীয় ত্বরণ কাকে বলে? ছোটো হাতের জি কি? দেখো ছোটো হাতের জি হচ্ছে কোনো বস্তু যখন পৃথিবীর দিকে আসে তখন একটা ত্বরণ তৈরি হয় পৃথিবীর টানের ফলে, সেই ত্বরণকে বলা হয় জি, ছোটো হাতের জি। এই জি কিন্তু পৃথিবীর ব্যক্তিগত সম্পত্তি। তোমরা বললো কেন? কারণ দেখো জি কীভাবে ব্যবহার করা হয়, দেখো ফোর্স ইকুয়াল টু, আমরা একটু আগে কী দেখলাম, এইটা এই যে জি ইন্টু M/M/N/ডি স্কোয়ার, ঠিক আছে? এটা আমরা দেখলাম। এবার এই ফোর্সের জায়গায় যখন পৃথিবীতে কোনো বস্তু আছে তখন তার মাস ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? ফোর্স ইকুয়াল টু কি? মাস ইন্টু অ্যাক্সলারেশন, ফোর্স ইকুয়াল টু কি? মাস ইন্টু অ্যাক্সলারেশন, ঠিক আছে? এইটা এবার এই এর জায়গায় আমরা এখানে জি ব্যবহার করছি, কারণ এই এ তো যে কোনো ত্বরণ, কিন্তু আমি তো বলছি স্পেশাল কাইন্ড অফ জি যেটা পৃথিবীর টানের ফলে তৈরি হয়, সো মাসের জায়গায় আমি জি ব্যবহার করব, ঠিক আছে? এর ফলে কী হচ্ছে দেখো, এই যে ওপরে ছোটো হাতের মাস আছে আর এই মাস আমাদের কেটে বেরিয়ে যাচ্ছে, নিচে আমাদের ডি স্কোয়ার যেমন পড়ে থাকছে তেমন ডি স্কোয়ার পড়ে থাকছে। এখান থেকে আমরা একটা জিনিস বার করতে পারি। কী বার করতে পারি? এই যে প্রথম যে কথাটা বলেছে সেইটা, যে মহাকর্ষীয় ত্বরণ বস্তুর আকৃতি দুবার পড়েছে, আকৃতি ও ভরের ওপর নির্ভর করে না। দেখো বস্তুর মাস কেটে দেখো দুদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, ফলে জি এর মান কিন্তু বস্তুর আকৃতি ও ভরের ওপর ডেফিনেটলি নির্ভর করে না, এটা কিন্তু ঠিক বিবৃতি। নেক্সট বলে যে মহাকর্ষীয় ত্বরণ মেরুতে সর্বাধিক হয়। এবার একটা জিনিস মনে রাখবে, আমাদের পৃথিবী দেখতে অনেকটা এরকম, কেমন? এর মেরুটা হচ্ছে ফোলা, মেরুটা হচ্ছে তোমাদের বসা, ঠিক আছে? মেরু হচ্ছে কি তোমাদের বসা, কিন্তু নিরক্ষীয় অঞ্চল একটু ফোলা, ঠিক আছে? এর ফলে কি হয়, এই মাধ্যাকর্ষণ মানে মহাকর্ষীয় ত্বরণ মেরুতে কিন্তু সর্বাধিক হয়, যেহেতু এটা চ্যাপ্টা, আর নিরক্ষীয় অঞ্চলে একটু কি হয়, কম হয়। তো এই দুটোও কিন্তু আমাদের কারেক্ট। নিরক্ষীয় অঞ্চলকে বিষুবরেখার অঞ্চল বলা হয়, ঠিক আছে? এটাও কারেক্ট। এইটা আমাদের কারেক্ট নয়, ভুল কোনটা বার করতে বলেছে, তো এইটাই হচ্ছে আমাদের রং, আর কারেক্ট অ্যান্সার আমাদের এখানে ঘই হবে। কেন হয় বলে দিচ্ছি। ধরো তুমি একটা লিফটে করে উঠছো, ওঠার সময় তো এটা তুমি, ঠিক আছে? ওঠার সময় মনে রাখবে এই লিফট তোমার ওপরে একটা বল প্রয়োগ করে, কারণ ওকে মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে, ওপরে উঠছে, ফলে এবং ওই বলটা বেশি হয়, বেশি হওয়ার ফলে কি হয়, তোমাকে ভারী মনে হবে, তোমার ওয়েট কী মনে হবে, অ্যাপারেন্ট ওয়েট ভারী, তোমার অ্যাকচুয়াল যে ওয়েট তার থেকে তোমাকে ভারী মনে হবে। কখন? যখন তুমি ওপরে উঠছো এ ত্বরণ নিয়ে, ঠিক আছে? কিন্তু যখন তুমি নিচে নামছো এ ত্বরণ নিয়ে, তখন কিন্তু তোমার হালকা মনে হবে। এই দুটো কথা একটু মাথায় রাখবে, এই দুটোর উপর অনেক সময় কোশ্চেন্স দেয়। তো লিফটটি যখন ত্বরণের সাথে উপরের দিকে অগ্রসর হয় তখন বস্তুর ভার্চুয়াল ওজন তার প্রকৃত ওজন থেকে কম হয়, এটা হবে না, এটা হবে বেশি হবে, ঠিক আছে? তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। পরেরটা চলো। এই প্রশ্নটা প্রথমে নিয়েছিলাম, বাদ পড়ে গেছিলো। যে নিয়মটি বলে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রয়োগকৃত অসমতুল্য বলের সাথে সরল অনুপাতে এবং বলের দিকেই ঘটে। একটু আগেই তোমাদের বলেছি যে কোনো বস্তুকে যখন তুমি ঠেলছো
তখন কি হয়, তখন এই বস্তুটা সেই দিকেই এগোবে যেদিকে তুমি বল প্রয়োগ করছো। তার মানে ভরবেগ পরিবর্তনের হার বলের সঙ্গে সমানুপাতিক তো হয় এবং সেদিকে ঘটে যেদিকে বল প্রয়োগ হচ্ছে। এবং এটা কোন গতিসূত্রে আমরা পেলাম? আমরা দেখলাম আমরা এটা দ্বিতীয় গতিসূত্রে আমরা পেলাম। ঠিক আছে, চলো পরেরটাতে। পরের প্রশ্ন, ভর ও ত্বরণ দ্বারা কোন রাশি নির্ধারিত হয়? দেখো একটা ভর এখানে আছে, ঠিক আছে, ধরো সেটার মাস হচ্ছে এম। তুমি এর ওপর কী করলে, তুমি এর ওপর প্রয়োগ করলে হচ্ছে বল, তার ফলে এটা একটা গতি প্রাপ্ত হলো। তার মানে এর ত্বরণ ঘটলো, ছিল তো ইউ তো জিরো ছিল, পৌঁছলো ভিতে গিয়ে, তার মানে ডেফিনেটলি এর ত্বরণ হচ্ছে বলি এ ভিতে গিয়ে পৌঁছচ্ছে। ঠিক আছে, স্থির অবস্থা থেকে গতিমান হচ্ছে মানে ত্বরণ প্রাপ্ত হচ্ছে। ঠিক আছে, এবং সে কি কিন্তু কী করছে, সে কিন্তু ভিতে কনভার্ট হয়ে যাচ্ছে। ওকে, সো তুমি ক্লিয়ারলি একটা জিনিস বুঝতে পারছো, এখানে কিন্তু ত্বরণ সম্পর্কিত আছে। আর ত্বরণ ঘটালোকে এই মাসের ওপরে, সে হচ্ছে এই ফোর্স। তো অ্যান্সার আমাদের কী হবে? বল। ভর ইন্টু ত্বরণ, মনে রাখবে বল ইকুয়াল টু হয় তোমাদের ভর ইন্টু ত্বরণ। এই জিনিসটা কখনো ভুলবে না, ভীষণ ইম্পর্টেন্ট, এটা দিয়ে ডাইরেক্ট প্রশ্ন আসছে। ঠিক আছে, নেক্সট চলো পরেরটাতে। পরের প্রশ্ন, কৃতকার্য নির্ধারণে কোন উপাদানগুলোর প্রয়োজন হয়? দেখো কৃতকার্য মানে হচ্ছে ওয়ার্ক ডান। ঠিক আছে, ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান এইটা সমান সমান কী হয়, অলওয়েজ মাথা রাখবে, কৃতকার্য সমান সমান কী হয়, কতটা ভর আছে আর তাকে তুমি কতটা সরণ দিচ্ছ, এইটা তোমাদের হয়। তো ভর ইন্টু সরণ, এখানে তো হ্যাঁ এইটা আছে, এই যে সরি ভর নয় বল, বল ইন্টু সরণ। ঠিক আছে, অর্থাৎ কতটা, মানে এই বলের মধ্যে ভর আছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি বলের মধ্যেই কিন্তু আমাদের ভর থাকে। বলে দিই ব্যাপারটা বোঝো, এই ফর্মুলাটাকে আরেকভাবে রিপ্রেজেন্ট করা যায়। দেখো বলের মধ্যে কিন্তু ভর থাকে, অর্থাৎ ভর ইন্টু ত্বরণ থাকে। তো ওয়ার্ক ডান ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ, এভাবেও কিন্তু লেখা হয় অনেক সময়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আমার কথা, বোঝা গেছে? তো বল ইন্টু সরণ, বল এবং স্থানচ্যুতি। তো দিস উইল বি দ্য কারেক্ট আনসার। কতটা বল প্রয়োগ করে কতটা ভরকে তুমি ত্বরণ দিচ্ছে এবং তার ফলে সে কতটা এগোচ্ছে, এটাকে বলা হয় ওয়ার্ক ডান। ঠিক আছে, এটাকে কি বলা হয়? ওয়ার্ক ডান, কার্য। ঠিক আছে, কার্যের একক কি? আমরা সবাই জানি কার্যের একক হচ্ছে জুল। ঠিক আছে, কার্যের একক কি? কার্যের একক হচ্ছে জুল, এটা মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন্স। পরেরটা চলো। পরের প্রশ্ন, নিউটনের কোন সূত্রে বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ বলা আছে? এটা অনেকে প্রথম সূত্রে মানে তোমাদের অ্যান্সার করে, বাট তা নয় কিন্তু, এটা অ্যান্সার হবে তোমাদের সেকেন্ড ল। ঠিক আছে, তো দ্বিতীয় সূত্রে কি বলা আছে, যে কোনো বস্তুর ভরের মানে বল প্রয়োগ করলে যে ভরবেগ পরিবর্তন হয়, সেটা কিন্তু বল যেদিকে প্রযুক্ত হয় সেদিকেই ভরবেগের পরিবর্তন হয়। আরেকটা জিনিস বলা আছে কি, যেটা হচ্ছে যে যখনই তুমি কোনো নেট ফোর্সকে তুমি ডিনোট করবে, নেট ফোর্স অর্থাৎ কতটা ফোর্স প্রয়োগ করে কতটা ফোর্স লাস্টে থাকছে, এটাকে বলা হয় নেট ফোর্স। কোনো নেট ফোর্স কাকে বলা হয়? ধরো তুমি এই থেকে একটা বল প্রয়োগ করছো, এদিক থেকে আরেকটা বল প্রয়োগ হচ্ছে, যদি দুটো বল সমান হয় তাকে একে অপরকে তারা ক্যান্সেল করে দেবে। কিন্তু এটার বল যদি 12 নিউটন হয়, ঠিক আছে, আর এটার বল যদি ধরো তোমাদের 20 নিউটন, এটার বল যদি 12 নিউটন হয়, তখন আমরা দেখতে পাচ্ছি নেট ফোর্স আমাদের হয়ে যাচ্ছে 8 নিউটন। কেন? কারণ এদিকে প্রযুক্ত হচ্ছে, এদিকে প্রযুক্ত হচ্ছে, সরো দুটো বল কিন্তু একে অপরকে ক্যান্সেল খানিকটা হলেও করে দিচ্ছে। কতটা করছে আর কতটা থাকছে, যেটা থাকছে এটাকে আমরা বলি নেট ফোর্স। ঠিক আছে, এটাকে আমরা বলি কি? নেট ফোর্স। তো এই নেট ফোর্স ইকুয়াল টু কী হয়, ওখানে বলা ছিল মনে করে দেখো, বস্তুর ভর ইন্টু বস্তুর ত্বরণ। তো মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এটা কিন্তু আমরা সেকেন্ড ল অফ মোশন থেকেই পাই। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা চলো। পরের প্রশ্ন, 1 নিউটন বল দ্বারা 1 সেকেন্ডে 1 কেজি ভরকে কত গতি দেওয়া যেতে পারে? অ্যান্সার হবে তোমাদের 1 মিটার পার সেকেন্ড। অনেকে এটাকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে চলে আসে, এটা অ্যান্সার নয়। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কেন বলছি ভালো করে শোনো। দেখো একটা জিনিস ভালো করে বোঝো, বল বলতে কি বোঝায়? একটু আগে আমি তোমাদের কি বললাম, বল বলতে বোঝায় হচ্ছে ভর ইন্টু ত্বরণ ইন্টু, পয়েন্ট টু বি নোটেড, ইন্টু কি? ইন্টু হচ্ছে সরণ। ঠিক আছে, ভর ইন্টু, সরি বল নয়, ওটা তোমাদের কার্য বলতে বুঝিয়েছিলাম। কার্য বলতে কি বুঝিয়েছিলাম? বল ইন্টু মানে সরণ, এইটা আমরা বুঝিয়েছিলাম কার্য বলতে। আর বল ইকুয়াল টু কি? ভর ইন্টু তোমাদের ত্বরণ। ক্লিয়ার হলো? এইটা আমাকে বলো, ইয়েস অর নো বলো। আর এই সরণ কতটা হবে না, সরণের জায়গায় তোমাদের হবে cos থিটা। সেটা কোথায় হতো? সেটা তোমাদের কার্যে হতো। ঠিক আছে, দেখো দুটো জিনিস গুলিয়ে ফেলবে না। কার্য ইকুয়াল টু কী হয়? বল ইন্টু সরণ ইন্টু cos থিটা হয়, এটা হয়। আর এই বলের জায়গায় আমরা লিখতে পারি ভর ইন্টু ত্বরণ ইন্টু cos থিটা।
এবার অনেকে, আচ্ছা কস থিটার আগে তো তোমাদের স্মরণ হবে, সরি, স্মরণ ইন্টু কস থিটা, এবার যদি তুমি, অনেকে কি করে কস থিটাটাকে বাদ দেয়, কারণ যখন আমরা নিচু ক্লাসের বুকসকে পড়াচ্ছি তখন আমরা কি করি, এই কস থিটা পার্টটাকে আমরা বাদ দিই। তো এই পার্টটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? আমার কথা বোঝাতে পারছি? ইয়েস নো বলো। এবার এখান থেকে আরেকটা জিনিস লেখা যায়, কার্য বাই স্মরণ ইকুয়াল টু আমরা পাই ভর ইন্টু ত্বরণ, ঠিক আছে? আর এই ভর ইন্টু ত্বরণকে আবার বল লেখা যায়, মানে বল বলতে কিন্তু কার্য বাই স্মরণও বোঝায়। এইটা তোমাকে যদি কালকে দিয়ে দেয় কার্য বাই স্মরণ ইকুয়াল টু কি বল বোঝায়, তুমি বলবে ইয়েস স্যার, কার্য বাই স্মরণ ইকুয়াল টু কিন্তু বল বোঝায়, আবার কার্য ইকুয়াল টু কিন্তু এইগুলোকেও বোঝায়, ঠিক আছে? তো এই যে একটা ইকুয়েশন থেকে বিভিন্ন ইকুয়েশন তৈরি করে তোমাদের পরীক্ষা দিচ্ছে না, এটা এইভাবে দিচ্ছে বেসিক্যালি। কীভাবে দিচ্ছে? এইভাবে দিচ্ছে, ওকে? আচ্ছা, বা এরকম বলতে পারে বল ইকুয়াল টু কার্য বাই স্মরণ ইন্টু কস থিটা, কারণ এই কস থিটা যদি যোগ করে দেয় তখন তোমাদের আরও মাথা খারাপ হয়ে যাবে, যেরকম তো বলের সঙ্গে কোনোদিন পড়িনি, এখান থেকে বুঝতে পারলে, ঠিক আছে? আচ্ছা, এবার এটাতে এসো, তো বল ইকুয়াল টু কি ভর ইন্টু ত্বরণ, ঠিক আছে? এই ক্রস চিহ্নটা হবে না তোমাদের, সরি, হ্যাঁ আমি তুলে দিয়েছি। তো এবার দেখো বল ইকুয়াল টু কি ভর ইন্টু ত্বরণ, এই বলের একক হচ্ছে নিউটন, আমরা জানি এমকেএস পদ্ধতি বা সিজিএসে, আর তোমাদের এমকেএস পদ্ধতিতে বা এসআইতে, এমকেএস বা এসআই এই দুটো পদ্ধতিতে আমাদের একক কী হয়, নিউটন, আর সিজিএসে কী হয়, ডাইন হয়, কী হয়, ডাইন, ওকে? আচ্ছা, এখানে কি বলেছে দেখো, 1 নিউটন বল, তাহলে বলের পরিমাণ কত, 1 নিউটন, ভর তাহলে হবে 1 কেজি, আর ত্বরণ হবে তোমাদের 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু এখানে ত্বরণ জিজ্ঞাসা করেনি, এখানে জিজ্ঞাসা করেছে গতি কত হবে, অর্থাৎ গতিবেগ কত হবে। গতি মানে এখানে গতিবেগ, গতিবেগ তোমাদের হবে 1 মিটার পার সেকেন্ড, এইটা তোমাদের অ্যান্সার হবে। তোমরা বলতে স্যার এখানে সেকেন্ড স্কোয়ার কী করে আসে, দেখো সেকেন্ড স্কোয়ার কী করে সেটা বলি, তাহলে তোমাদের সেটা হচ্ছে ত্বরণের সংজ্ঞা জানতে হবে, ঠিক আছে? ত্বরণের সংজ্ঞায় আমরা জানি যে যদি বেগ আমাদের আগে ধরো ইউ ছিল, এখন বেগ হয়ে গেছে ভি, ঠিক আছে? বেগ আগে কী ছিল, ইউ ছিল, আর এখন বেগ হয়ে গেছে ভি, তো বেগ এই জায়গা থেকে এই জায়গায় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বড় হচ্ছে এটা, তো দুটোর মধ্যে বিয়োগ করব কতটা বেগ বেড়েছে আর কত সময়ে বেড়েছে তলাইটি। দেখো বেগের এককেও কিন্তু আমাদের আমরা জানি মিটার পার সেকেন্ড থাকে, তাহলে কী হবে আমাদের মিটার পার সেকেন্ড, দেখো একটা জিনিস বলি, মিটার পার সেকেন্ড মাইনাস মিটার পার সেকেন্ড, ছোটোটা ইউ, বড়োটা হচ্ছে বড় দিয়ে লিখলাম, বাই তোমাদের টি, সেটাও তোমাদের সেকেন্ড। এবার দেখো এই যে ওপরের যে সেকেন্ডগুলো আছে সেগুলো বেসিক্যালি নিচে চলে আসে, তখন এটা হয়ে যায় এই মিটারকে যোগ করতে মানে বিয়োগ করতে হবে, কিছু একটা বেরোবে এত, মানে এক্স ধরো, এত বাই সেকেন্ড স্কোয়ার হয়ে যায়, তখন এইভাবে সেকেন্ড স্কোয়ার আসে। কিন্তু এখানে ত্বরণ চাইনি, তো এখানে গতিবেগ চেয়েছে, গতিবেগ কিন্তু তোমাদের হবে মিটার পার সেকেন্ডে, তো 1 মিটার পার সেকেন্ড উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এটা কিন্তু অ্যান্সার হবে না, অনেকে এটা অ্যান্সার করে দিয়ে চলে আসে, এটা কিন্তু অ্যান্সার নয়। পরেরটা চলো, অনেকেই বলবে স্যার এত কঠিন প্রশ্ন না করিয়ে আপনি সহজ প্রশ্ন কেন করাচ্ছেন, কঠিন প্রশ্ন না পড়িয়ে সহজ কেন করাচ্ছেন? দেখো সহজ করাচ্ছি এই কারণে, কারণ তোমাদের এক্সামিনেশানে এই টাইপের প্রশ্নই কিন্তু আসছে, সেই জন্য করাচ্ছি। এগুলোতেও কিন্তু স্টুডেন্টরা ভুল করে, কারণ কঠিন করতে করতে সহজগুলো ভুলে যায়। তাই কার্য ও সময়ের অনুপাত কি নির্দেশ করে? দেখো আমরা যখন ক্ষমতা পড়ি, ক্ষমতা মানে পাওয়ার, ক্ষমতা বা কী পড়ি, পাওয়ার পড়ি, তো পাওয়ার ইকুয়াল টু কী জানি আমরা, যে একক সময়ে কতটা কার্য হয়েছে, অর্থাৎ কার্য করার হার, মানে ওপরে আমরা লিখি কাজ বা কার্য, নিচে আমরা রাখি হচ্ছে সময়কে, আর যেখানে এখানে এই বাই আসে তার মানে সেটা অনুপাত, তো কাজ এবং সময়ের অনুপাতকে আমরা কী বলি, আমরা বলি ক্ষমতা। তো কারেক্ট আনসার কী হবে এখানে, ক্ষমতা। বোঝা গেল? ক্লিয়ার? এই জন্যই তো কাজ ইকুয়াল টু হয় তোমাদের পাওয়ার ইন্টু টাইম, কাজ ইকুয়াল টু কী হয় তোমাদের, পাওয়ার ইন্টু টাইম। এবার দেখো কাজকে আর কীভাবে লেখা যায়, একটু আগে দেখলে তোমরা কীভাবে লেখা যায়, যে বল ইন্টু স্মরণ, ঠিক আছে? তাই না? বল ইন্টু স্মরণ, কতটা বল প্রয়োগ করে কতটা স্মরণ হচ্ছে তাকে আমরা কার্য বলছি, তাহলে সেটা ইকুয়াল টু কিন্তু পাওয়ার ইন্টু টাইম লেখা যায়। আবার বল সমান সমান কী লেখা যায়, ভর ইন্টু ত্বরণ ইন্টু স্মরণ, কষ্টে থেকে বাদ দাও, সেটা ইকুয়াল টু কিন্তু পাওয়ার ইন্টু টাইম লেখা যায়। তার মানে পাওয়ার ইকুয়াল টু এটাও তো লেখা যায়, ভর ইন্টু ত্বরণ ইন্টু স্মরণ বাই টি। তো কালকে যদি পাওয়ার ইকুয়াল টু এটা লিখে দেয় তোমাদের মাথা নির্ঘাত খারাপ হবে না? হবে কি হবে না বলো?
কালকে পাওয়ার ইকুয়াল টু এইটা লিখে দিল তোমাদের পরীক্ষায়, মাথা খারাপ হওয়ার কথা তো নয়। আমার তো মতে বলে মাথা খারাপ হওয়া উচিত নয়, কারণ আমি তোমাদের তো বলে দিয়েছি এটা। ঠিক আছে, এইভাবে উল্টো পাল্টা করে তোমাদের কোশ্চেন্স দিয়ে দিচ্ছে, যে ফর্ম্যাটে তোমরা ফর্মুলাগুলোকে দেখো না, সেই ফর্ম্যাটে তোমাদের পরীক্ষা দিয়ে দিচ্ছে। পরেরটা চলো। রকেট কোন সংরক্ষণ নীতির ওপর কাজ করে? দেখো, রকেট হচ্ছে ভরবেগ সংরক্ষণ নীতির ওপর কাজ করে। ধরো এটা আমাদের একটা রকেট, দিস ইজ রকেট, বা তোমরা দিওয়ালিতেও রকেট ফাটাও আমি জানি, ঠিক আছে, দিস ইজ ইয়োর রকেট। এই রকেটে কি হয়, এই রকেটের তলা দিয়ে বিভিন্ন গ্যাস বেরিয়ে আসে, ঠিক আছে, এবং এই গ্যাসগুলো যেদিকে তোমাদের চাপ দেয় সেটা হচ্ছে নিচের দিকে, ফলে রকেট উপর দিকে ওঠে, এবং এটা ভরবেগের যে নিত্যতা সূত্র তার উপর কাজ করে। ভরবেগের নিত্য সূত্র কী বলে? ভরবেগ একটা রূপ থেকে একটা রূপে পরিবর্তিত হতে পারে, ঠিক আছে, কিন্তু কখনোই তাকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এটা হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্র, ঠিক আছে। ভর আর বেগ তাদের ইন্টু করলে যে ভরবেগ হয়, ঠিক আছে, তাদের ওভারঅল যে পরিমাণ সেটা কিন্তু একই থাকে। ওভারঅল পরিমাণ কী থাকে? কিন্তু এক থাকে। এটা তোমরা যখন কলিজন পড়বে তখন জানতে পারবে। কলিজন তোমাদের সিস্টেমে নেই, বাট এই প্রশ্নটা কিন্তু ব্যাপকভাবে দিয়ে দেয়, কারণ এটা বেসিক্যালি সায়েন্টিফিক জিকে বেসড প্রশ্ন। ওকে, আর একটা কথা মাথায় রাখবে, তুমি ধরো এখানে একটা নৌকা আছে, ধরো, ঠিক আছে, ধরো একটা নৌকা এখানে আছে, এবং এই জায়গায় রয়েছে তোমার পাটাতন। এই জায়গায় কী রয়েছে? তোমার পাটাতন, ঠিক আছে, এই জায়গায় কী রয়েছে? তোমার পাটাতন। তো তুমি কি করবে? তুমি নৌকা থেকে যখন নামবে, তখন তুমি ডেফিনেটলি কী করবে? ডেফিনেটলি এই নৌকার ওপর তুমি চাপ দেবে, ঠিক আছে, নৌকার ওপর তুমি কী দেবে? তুমি চাপ দেবে, দিয়ে তুমি কী করবে? তুমি এক পা এদিকে বাড়াবে, তখন দেখবে নৌকা এদিকে সরে যাচ্ছে, আর তুমি এই সরে যাওয়ার কারণেই এদিকে একটা বল প্রয়োগ করতে পারছো। তুমি এই পা দিয়ে চাপ দিচ্ছ, তারপরে নৌকা দিকে সরবে, আর তুমি ওখানে উঠতে পারবে, ঠিক আছে। এই জন্য নৌকাটাকে কী করা হয়? বেঁধে রাখা। এই প্রশ্নটা অনেক সময় দেয় পরীক্ষার সময়, যে নৌকাকে না বেঁধে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু যেটা বলছি এখন, নৌকাকে এই যে খুঁটি আছে, খুঁটির সঙ্গে নৌকাকে বেঁধে রাখা, এই যে কালোটা হচ্ছে দড়ি, নৌকাকে খুঁটির সঙ্গে বেঁধে তবেই কিন্তু কি করা হয়? তোমাকে নাবতে দেওয়া হয়। কেন কি? বা নোঙর করে তবেই নাবতে দেওয়া হয়। কেন কি? তুমি যখনই ব্যাকে পুশ করবে একটা বল, তখন সেই বলের নিরিখে আর একটা প্রতিক্রিয়া বল তোমার সামনের দিকে পুশ হবে, এটা ঠিক, কিন্তু তুমি যখন ব্যাকে পুশ করবে তখন কি হয়? নৌকা সরে যায়, ফলে এই ডিস্ট্যান্সটা, এই যে পার্টটা, এই পার্টটা ডিস্ট্যান্সটা বেড়ে যায়, ফলে তুমি পড়ে যেতে পারো। এটা হচ্ছে বেসিক রিজন। এটা কিন্তু রিয়াকশান অ্যাকশান ফোর্স, তার মানে এটা বেসিক্যালি নিউটনের থার্ড ল থেকে কিন্তু আসে। আর এই রকেটের যে গতি, এটাও তোমাদের থার্ড ল থেকে আসে। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, হয়তো ভরবেগের কারণেই, কিন্তু এই লটা কোথা ল? এটা কিন্তু রকেট উত্তোলন কিন্তু থার্ড ল, এটা মনে রাখবে। ওকে, আচ্ছা, তো এই তোমাদের ব্যাপার গেল। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 48 দাগটাকে দেখো না, এটা জাস্ট তোমাদের পড়ে গেছে কোনোভাবে, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি 1 মিনিট। আসলে কী হয়, যখন স্লাইড তৈরি হয় তখন আমরা স্লাইডের মার্কিং করি, ঠিক আছে, কিন্তু আমি যখন পড়াই তখন আমি একটা স্লাইড অপরটা অন্যদিকে দিয়ে দিই, কারণ আমি দেখি যে কোনটা ইম্পর্টেন্ট সেটা আমি আগে করাই, বা আমি মিসলিনিয়াস করে দিই, এরকমভাবে করি। তো বস্তু পতনের, এটা পতন হবে, বস্তু পতনের গতি নিচের কোনটার ওপর নির্ভর করে? দেখো, এখানে একটা বস্তু আছে, ছোট বস্তু, এখানে একটা বড় বস্তু আছে, ঠিক আছে, তুমি একই হাইট থেকে তুমি দুটো বস্তুকে ফেলছো, ঠিক আছে, একই হাইট থেকে তুমি ধরো দুটো বস্তুকে তুমি এখানে ফেলছো, দেখবে যে দুটো বস্তু একই সময়ে কী হচ্ছে, তোমাদের দুটো বস্তু কিন্তু সেম টাইমে কিন্তু তোমাদের এখানে পড়বে। আর বস্তু পতনের গতি বেসিক্যালি, পয়েন্ট টু বি নোটেড, বায়ুর ঘনত্ব ছাড়া আর কোনো কিছুর উপর নির্ভর করে না। তো অ্যান্সার হবে অনলি ডি। কারণ এই দুটো বস্তুকে তুমি যদি একটা ভ্যাকুয়ামে নিয়ে যাও, মানে একটা শূন্য স্থানে নিয়ে যাও, এবং সেখানে যদি ফেলার চেষ্টা করো, তুমি দেখবে যেহেতু সেখানে কোনো বায়ু নেই, ফলে দুটো বস্তু একই সময়ে নিচে পড়বে। কেন? তুমি বললো স্যার কেন? কেন? তার কারণ হচ্ছে, খেয়াল করো একটা জিনিস, খুব পয়েন্ট টু বি নোটেড। তোমরা বললো স্যার একটার মাস তো খুব ছোটো, তো মাস ইন্টু অ্যাক্সলারেশন, ঠিক আছে, আর একটার মাস তো খুব বড়, সো মাস ইন্টু তোমাদের অ্যাক্সলারেশন। এখানে এ মানে হচ্ছে জি, ঠিক আছে, এ মানে তো জি, এটা হচ্ছে M1, ধরুন এটা হচ্ছে এম, আর এটা হচ্ছে M ড্যাশ, ঠিক আছে। তো এই দুটো তো আলাদা হয়, তো সেক্ষেত্রে কি তোমাদের গতি আলাদা হবে না? গতি আলাদা হবে না। কেন হবে না? তার কারণ, পয়েন্ট টু বি নোটেড, কেন গতি আলাদা হবে না? তার কারণ হচ্ছে, তোমরা এটা ভ্যাকুমে গেলে বোঝা যায়। তোমরা যখন এটাকে একটা খালি জায়গায় নিয়ে যাবে, নিয়ে গিয়ে যখন ফেলবে, তখন মনে রাখবে কেবলমাত্র বায়ুর ঘনত্ব কোথায় বেশি, বায়ুর ঘনত্ব যত বেশি হবে, বায়ু তত কী করবে, একে বাধা দিতে পারবে।
ঠিক আছে, কোনো জিনিসের ঘনত্ব যত বেশি হয় সে অপর জিনিসকে রেজিস্ট করতে পারে। তো বায়ুর ঘনত্ব যত বেশি হবে তত এদের কিন্তু গতি কমবে বা বাড়বে। ঠিক আছে, এদের গতি কমবে বা বাড়বে। ওকে, কিন্তু বা তুমি দুটো নয়, তুমি এখানে তো একটাই বলেছে বেসিক্যালি, তো একটাকেই নাও। একটা ধরো এখানে পাথর আছে, তাকে তুমি ফেলছো, ঠিক আছে, তুমি যদি যত ঘন বায়ুতে যাবে দেখবে তত এর পড়তে সময় লাগছে। বায়ুর ঘনত্ব কী করে, একে পড়তে বাধা দান করে, ওপর দিকে একটা বল প্রয়োগ করবে। ঠিক আছে, ওপর দিকে একটা বল প্রয়োগ করবে। তো অ্যান্সার আমাদের কী হবে, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার। কোনটা, এই যে ডি। আরেকটা জিনিস তোমাদের বলি, এটা মনে রাখবে কী করে, উল্কা যখন পাত হয়, উল্কা পতন যখন হয়, ঠিক আছে, যখন উল্কা পতন হয়, পয়েন্ট টু বি নোটেড, যখন উল্কা পতন হয় তখন একটা জিনিস হয়, উল্কা কিন্তু ওপরের পৃথিবীর বায়ুমণ্ডলের যে উপরের স্তর, সেই স্তরে কিন্তু যথেষ্ট বেশি দূর ঢুকে আসে। ঠিক আছে, কারণ সেই স্তর অত্যন্ত কী হয়, লাইট ওয়েট হয়। কিন্তু যখনই সেটা নিচের দিকে নামতে থাকে তখন আস্তে আস্তে কী হয়, গাঢ় স্তর আসতে আরম্ভ করে। ঠিক আছে, আস্তে আস্তে কী হয়, গাঢ় স্তর আসতে আরম্ভ করে। তখন কী হয়, তখন এই গাঢ় স্তরের সঙ্গে কিন্তু ধাক্কা খায়, কেউ কিন্তু পুড়ে যায় এবং কিন্তু থাকেই না, সোজা কথা বলতে। নইলে তো আমাদের পৃথিবীতে প্রচুর উল্কাপাত হতো আর আমাদের প্রাণহানিও ঘটতো। ঠিক আছে, সেটা হয় না এই কারণে, কারণ উপরের স্তর লাইট বলে কী হয়, তত ঘর্ষণ বল প্রয়োগ হয় না। নিচের স্তরের দিকে কিন্তু বায়ু যত গাঢ় তত কিন্তু তোমার ঘর্ষণ বল বেড়ে যায়। এটাকে বলা হয় এয়ার রেজিস্ট্যান্স। এই পুরো ব্যাপারটাকে কি বলা হয়, এয়ার রেজিস্ট্যান্স। তো এয়ার রেজিস্ট্যান্সই অনলি দায়ী গতির কমা বাড়ার জন্য, এছাড়া অন্য কোনো কিছুর জন্য দায়ী না। সেম টাইমে নিচে পড়বে, সেম স্পিডই পড়ে। ঠিক আছে, বোঝা গেল? তো এইটা আমাদের কারেক্ট আনসার হবে। চলো পরেরটা দেখো। নেক্সট প্রশ্ন করার আগে আমি তোমাদের এই স্লাইডটাকে একটু পড়িয়ে নিতে চাই, যেটা তোমাদের এনসিইআরটি স্লাইড। ঠিক আছে, কেপলারের কিছু সূত্র ছিল, সেই সূত্রগুলোকে তোমাকে একটু জানতে হবে। কেপলারের 3টে সূত্র বেসিক্যালি আছে। জোহান্স কেপলার, উনি একজন জ্যোতির্বিদ ছিলেন এবং উনি কিন্তু মানে অ্যাস্ট্রোলজার ছিলেন। উনি কিন্তু কী করেছিলেন, সরি অ্যাস্ট্রোনমার, নট অ্যাস্ট্রোলজার। তো বিজ্ঞানী ছিলেন, বেসিক্যালি জ্যোতির্বিদ ছিলেন। তো উনি কি করেছেন, উনি যেটা করেছেন সেটা হচ্ছে উনি পৃথিবী এবং সূর্যের এবং বিভিন্ন গ্রহ নক্ষত্রের যে প্রদক্ষিণের ব্যাপারটা, সেটা উনি ভালো করে অবজার্ভ করেছিলেন এবং তার উপর বেস করে 3টে নিয়ম দিয়েছিলেন। সেই 3টে নিয়ম কি, সেটা হচ্ছে যে প্রতিটি গ্রহ সূর্যের চারিদিকে একটা উপবৃত্তাকার পথে আবর্তন করে এবং ওই উপবৃত্তাকার পথে যে কোনো একটি ফোকাসে অবস্থান করে। সূর্য কী করে, উপবৃত্তাকার কক্ষপথের যে কোনো একটা ফোকাসে অবস্থান করে। ঠিক আছে, যেমন তোমাদের একটু নিচের দিকে চিত্রে একটা জিনিস আছে, ভালো করে দেখো। ঠিক আছে, নিচের দিকে চিত্রটাকে ভালো করে দেখো। এই যে তোমাদের চিত্র রয়েছে না, এই চিত্রটার কথা বলেছে। তো মনে রাখবে, এটাকে একটু পড়ে রেখো, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে প্রতিটা গ্রহ কিন্তু সূর্যের চারিদিকে একটা উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে এবং ওটা দুটো ফোকাস থাকে, যে কোনো একটা ফোকাসে কিন্তু সূর্য অবস্থান করবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, গ্রহ এবং সূর্যের মধ্যে সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অঞ্চল অতিক্রম করে। ঠিক আছে, এটার কি তোমাকে একটু পরে আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটু পরে তোমাদের আমি বোঝাচ্ছি এটা কি। গ্রহ এবং সূর্যের মধ্যকার যে সংযোগকারী সরলরেখা সমান সময়ের ব্যবধানে সমান ক্ষেত্রফল অঞ্চলকে কি করবে, সোয়াইপ করবে বা অতিক্রম করবে। নেক্সট হচ্ছে সূর্য এবং গ্রহগুলোর মধ্যে যে গড় দূরত্ব, সেই দূরত্বের যে ত্রিঘাত, ঠিক আছে, সেটা গ্রহ যে ঘোরে তার পর্যায়কালের বর্গের সাথে সমানুপাতিক। ঠিক আছে, কি বললাম, তার পর্যায়কালের বর্গের সাথে সমানুপাতিক। এটার মানেটা কি, চলো এবার একটু আমাদের খাতায় চলে যাওয়া যাক, গিয়ে আলোচনা করে নেওয়া যাক। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের মিনিংটা কি, চলো দেখো। আমি এই ব্যাপারটার মধ্য দিয়ে তোমাদের আলোচনা করে দিচ্ছি, খুব ভালো করে শুনবে, ভীষণ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আমি প্রথম লটাকে ব্যাখ্যা করছি। দাগে প্রথম লটা লেখা আছে, প্রথম লটাকে বলা হয় তোমাদের ল অফ অরবিট। ফার্স্ট যে ল, সেটাকে কি বলা হয়, ল অফ অরবিট। কেপলারের যে প্রথম ল, এটা তোমাদের এনসিইআরটি উল্লেখ নেই, বাট বলা যায় না এনসিএ যদি রেল কখনো ল অফ অরবিট বলা হয়। এই ল অফ অরবিট আমাদের কি বলে, সেটা হচ্ছে ভালো করে বুঝবে কি বলে। সেটা বলে যে ধরো সূর্য এই জায়গায় অবস্থান করছে, দিস ইজ সান। ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের কক্ষপথ। কক্ষপথটা উপবৃত্তাকার হয়। উপবৃত্তাকার শব্দের অর্থ কি, উপবৃত্তাকার শব্দের অর্থ হচ্ছে এলিপস। এলিপসকে উপবৃত্তাকার বলা হয়, এলিপস, ELIPS, এলিপস। ঠিক আছে, এলিপস হচ্ছে উপবৃত্তাকার, মানে এটা পুরো বৃত্তাকার নয়। আর এই উপবৃত্তাকার কক্ষপথে মনে রাখবে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, দুটো ফোকাস থাকে, একটা ফোকাস, একটা ফোকাস। তো সূর্য এরা মাঝখানে অবস্থান করে তা নয়, সূর্য কোনো একটা ফোকাসে গিয়ে অবস্থান করবে। মানে আমি বলতে চাইছি, ভালো করে বুঝবে,
এক মিনিট, সূর্য কিন্তু এখানে অবস্থান করছে তা কিন্তু নয়, ঠিক আছে? সূর্য কি করছে, সূর্য যে কোনো একটা ফোকাসে গিয়ে অবস্থান করবে এবং এই কক্ষপথটা কেমন হবে, উপবৃত্তাকার হবে। এটাই হচ্ছে প্রথম নিয়মটা বলে। তো ফার্স্টে তাই লেখা আছে, দেখো, একটি গ্রহের কক্ষপথ একটি উপবৃত্তাকার যেখানে সূর্য দুটি ফোকাসের একটিতে অবস্থান করে। তো তাই বললাম আমি, এইটা হচ্ছে গ্রহ, এটা হচ্ছে সূর্য লালটা। সূর্য কিন্তু মাঝখানে অবস্থান করে না, যে কোনো একটা ফোকাসে গিয়ে অবস্থান করে। এটা কিন্তু আমাদের কারেক্ট, বা আমরা তাকে বলতে পারি এটা হচ্ছে আমাদের ঠিক। ঠিক আছে, নেক্সট পরেরটা কি বলছে দেখো, পরেরটার জন্য আমি নীল কালি ইউজ করছি। একটি রেখাংশ যা একটি গ্রহ এবং সূর্যকে সংযুক্ত করে তার সমান সময়ের ব্যবধানে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তার মানে কি, তার মানেটা তোমাদের একটু ভালো করে বলি। ধরো এইটা হচ্ছে তোমাদের সেই রেখা যেটা এই গ্রহ আর এই সূর্যকে কি করেছে, কানেক্ট করছে। এই গ্রহ আর এই সূর্যকে কানেক্ট করছে এই নীল রঙের রেখাটা। গ্রহটা আস্তে আস্তে প্রদক্ষিণ খেতে খেতে ধরে নাও এইখানে গেছে, এই জায়গায় গেছে। তাহলে এই যে দণ্ডটা সেটা আর এখানে থাকবে না, সেটা কোথায় থাকবে, সেটা এবার এখানে চলে যাবে, সেটা এবার এখানে চলে যাবে। গ্রহটা ধরে নাও ঘুরতে 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 এখানে চলে গেছে, তাহলে কী হবে, সেটা এখানে চলে যাবে। এই দণ্ডটা আর এখানে থাকবে না, কারণ কানেকশান লাইনটা তো চেঞ্জ হবে যখন গ্রহগুলো ঘুরছে, কারণ গ্রহের সঙ্গে সূর্যের কানেকশান লাইনটাই তো ওই লাইনটা। ঠিক আছে, এবার কি বলেছে ওই ওতে সেটা ভালো করে বুঝতে হবে। তো আমি আরেকটা লাইন নিয়ে নিচ্ছি, ধরো গ্রহটা এখন এখানে আছে, তাহলে কানেকশান লাইনটা কী হবে, এখানে চলে যাবে। ঠিক আছে, কানেকশন লাইনটা কী হবে, এবার এখানে চলে যাবে। ওকে, ওখানে যে পয়েন্টটা বলেছে সেটা বলেছে যে, ভালো করে শুনবে পয়েন্টটা কী বলেছে, এইটা দিয়ে দেখাই। বলেছে যে এই জায়গায় তুমি যতটা এরিয়া সোয়াইপ করেছো এখানে, এখানেও তুমি তার ঠিক পরেরটাতে, তার ঠিক পরের যেটা, ঠিক আছে এই গাড়িটা নিচ্ছি, তার ঠিক পরেরটাতে তুমি ততটা এরিয়াই সোয়াইপ করবে। এই যে সোয়াইপ মানে কি, এই যে ঘুরবে, এখানে যতটা এরিয়া তার পরেরটাতেও ততটা এরিয়া, সিমিলারলি তার পরেরটাতেও তুমি ততটা এরিয়াই সোয়াইপ করবে। ঠিক আছে, এটাকে বলা হয় তোমাদের, পয়েন্ট টু বি নোটে, এটাকে কি বলা হয়, ল অফ সোয়েপ্ট এরিয়া। ঠিক আছে, তো খটাও কারেক্ট, কারণ খতে ওইটাই লেখা আছে যে রেখাংশ একটি গ্রহ বা সূর্যকে সংযুক্ত করে, মানে এই রেখাংশটা সমান সময়ের ব্যবধানে, মানে ধরো এখান থেকে এইটুকু যেতে ওর সময় লাগছে 1 ইয়ার, তাহলে এখান থেকে এইটুকু যেতেও যদি ওর 1 ইয়ার সময় লাগে, তাহলে এর যে এরিয়া হবে, এর এরিয়া তাই হবে, এর এরিয়াও তোমার তাইই হবে। বুঝতে পারলাম আমি? তো যে রেখাংশ মানে এই নীল দাগটা, সেটাই এই 3বার আমি এঁকেছি, এবং এটা সমান ক্ষেত্রফল কিন্তু অতিক্রম করবে। দেখো এই যে ক্ষেত্রফল অতিক্রম করছে এটা হচ্ছে সমান হবে। নেক্সট বলছে কক্ষপথের সময়ের বর্গ তার উপপ্রধান অক্ষের ঘাতের সাথে অনুপাতিক হয়, তোমাদের এটা বলেছে এখানে। এটার মানে কি, আমি তোমাদের দেখো একটা জিনিস বলি, আমি যদি এই নীল দাগটাকে এদিকে বাড়িয়ে দিই, ভালো করে বোঝো এই জিনিসটা তোমাদের, আমি যদি নীল দাগটাকে আমি যদি এদিকে বাড়িয়ে দিই, তাহলে এটা কী হয়ে গেল, এটা হয়ে গেল ব্যাসার্ধ না ব্যাস। আর তাহলে এই লাল থেকে এইটুকু, এই যে এইটুকু কী হলো, এটা হচ্ছে তোমাদের ব্যাসার্ধ, এটা হচ্ছে তোমাদের আর। এখান থেকে এইটুকু, এই যে এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি, এই পয়েন্টটুকু কী হলো, এটা তোমাদের আর হলো কি হলো না বলো? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি এটা কী হলো, এটা তোমাদের আর হলো। তোমরা যখন ভিডিওটাকে দেখবে না, ল্যান্ডস্কেপ মোডে দেখবে, একটু চওড়া করে দেখবে, মানে ফোনটাকে ঘুরিয়ে চওড়া করে নেবে, তাহলে সুবিধা হবে। ছোটো করে আঁকছি, বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে তোমাদের আর। মনে রাখবে এই যে কক্ষপথের যে সময়, মানে এই যে ঘোরার যে সময়টা, এটা এই যে আর আছে তার স্কোয়ারের অনুপাত, তার স্কোয়ার টি এর ঘাতের সাথে সমান হয়। অর্থাৎ টাইমের যে কিউব সেটা আর এর স্কোয়ারের সাথে সমানুপাতিক হবে। এইটার মিনিং হচ্ছে এইটা হয়, এবং এটাও আমাদের ঠিক। ঠিক আছে, তাহলে ডেফিনেটলি এটাই আমাদের ঠিক নয়, এটাই কারেক্ট। কক্ষপথের সময় আর এর স্কোয়ারের ওপর নির্ভর করে, গ্রহটার ভরের ওপর নির্ভর করে না। যেহেতু করে না সেহেতু এটাই আমাদের কারেক্ট, কারণ এখানে বলেছে কোনটা সঠিক নয়, এইটা সঠিক নয়। তো তিনটে কেপলার যে তিনটে নিয়ম আছে, তিনটেকে আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিলাম এখানে, বোঝাতে পারলাম। আর মনে রাখবে শুধু এই কক্ষপথ নয়, যে কোনো এলিপ্সেরই কিন্তু তিনটে ফোকাস, যে কোনো এলিপ্সেরই কিন্তু দুটো ফোকাস থাকে। এলিপ্স মানে হচ্ছে উপবৃত্ত, এলিপ্স মানে কি উপবৃত্ত। এটা 11-12 আছে তোমাদের এলিপ্স নিয়ে, জ্যামিতিতে, জিওমেট্রিতে, এখানে নেই তোমাদের। পরেরটায় চলো। পরের প্রশ্ন দেখো, এই প্রশ্নগুলো সবই ঘোরানো প্রশ্ন, তোমরা অ্যান্সার দিলে বুঝতে পারবে প্রশ্নগুলো কেমন ঘোরানো। এটা কিন্তু এখনও পরীক্ষা পড়েনি, এটা আমি নিজে বানানো, আমি মক টেস্টে দেবো ভেবেছিলাম, সেখান থেকে তোমাদের তুলে দিয়েছি। নিচের কোনটি অবাধে পতনকে ব্যাখ্যা করে? অবাধে পতন ইংরেজি হচ্ছে ফ্রি ফল। ঠিক আছে, ফ্রি ফল শব্দের অর্থ হচ্ছে কোনো রকম কোনো বলের অধীনে যে ফল করছে না এক্সেপ্ট
পৃথিবীর টান। অর্থাৎ ফ্রি ফলে কেবলমাত্র সেই বলটাই কাজ করে যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে টানে, অর্থাৎ ওয়েট কাজ করে। ওয়েট ছাড়া, পৃথিবীর ইনফ্লুয়েন্স ছাড়া আর অন্য কোনো কিছু কাজ করে না। তাহলে এখানে কী কাজ করে? পৃথিবীর টান কাজ করে কেবলমাত্র। ঠিক আছে? তো কোনো বস্তুকে যখন আমরা প্রাথমিক বেগে এত দিয়ে ছুঁড়ে দিই, দেখো যখনই আমরা বেগ বলছি তখন তার সঙ্গে ত্বরণ ইনভলভ হয়ে যাচ্ছে। ঠিক আছে? ক্লিয়ারলি আশা করি বোঝাতে পারছি আমি তোমাদের, মানে বল ইনভলভ হয়ে যাচ্ছে, কারণ কোনো বস্তুকে বেগ দিতে গেলে বল প্রয়োগ করতেই হয়। তো এখানে আমি কি বললাম? পৃথিবীর টান ছাড়া অন্য কোনো বল কাজে লাগবে না। এটা কিন্তু ইনকারেক্ট। যখন কোনো বস্তুকে তুমি ইউ ইকুয়াল টু সামথিং, ধরো 7 মিটার পার সেকেন্ড দিয়ে তুমি ছুটছো, ঠিক আছে, ইউ 7 মিটার, তার মানে সে ফ্রি ফল নেই। ফ্রি ফল হলে ইউ এর মান 0 হবে। ফ্রি ফল হলে ইউ এর মান কত হবে? 0 হবে। এটা অলওয়েজ মাথা রাখবে। কোনো বস্তু যখন অভিকর্ষজ টানের ফলে নিচের দিকে পড়তে থাকে, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, বি দাগ। কোনো বস্তু যখন একটি প্রাথমিক বেগ নিচের দিকে পড়তে থাকে, বললাম প্রাথমিক বেগ 0 হবে, তো এটাও আমাদের কারেক্ট অ্যান্সার নয়। তো বি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো ফ্রি ফল শব্দটা দেখে নিও তোমরা, এটা এনসিইআরটিতে কোথায় আছে চাইলে তোমরা পড়ে নিতে পারো। তোমাদের যে অভিকর্ষজ মহাকর্ষ যে চ্যাপ্টার আছে সেখানে তোমাদের ফ্রি ফল নিয়ে ছোট্ট একটা প্যারা লেখা আছে, সেখান থেকে আমি তুলে দিয়েছি। ওকে, পরেরটা চলো। নিচের কোনটি গতিজাড্যের কারণে সম্ভব নয়? 8670838797। হ্যাঁ, একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে আমার স্লাইডে আমি এটা 8797 না দিয়ে 8787 দিয়ে দিয়েছিলাম, এবং যার ফলে একজন স্টুডেন্টের খুব সমস্যা হয়েছিল, কারণ তারটা 8787 ছিল। ঘটনাচক্রে সে আমার এক স্টুডেন্ট হয়, সেই জন্য সে ওটা মাথা পেতে নিয়েছে। কিন্তু অন্য কোনো ব্যক্তি হলে সত্যি কথা আমি ঝাড় খেতাম, কারণ আমাদের যিনি তো স্লাইড তৈরি করেন অ্যাকচুয়ালি দুজন, ওনাদের ক্ষেত্রে একটা ভুল হয়েছিল, 8787 না 8787 হয়ে গেছিলো। ঠিক আছে, এটা 8797, এটা আমাদের অফিসিয়াল নাম্বার। চাইলে তোমরা এইখানে হোয়াটসঅ্যাপ করে যে কোনো কোয়ারি তোমরা করতে পারো। ঠিক আছে, এখন প্রচণ্ড কল আসছে, যার ফলে কল সবার নিতে পারছি না, কারণ একটার ঘাড়ে আরেকটা কল চলে আসছে। ঠিক আছে, কারণ যেহেতু পরীক্ষা হচ্ছে সবাই প্রচণ্ড চিন্তিত, যার ফলে। তো বলছে যে নিচের কোনটি গতিজাড্যের কারণে সম্ভব নয়? গতিজাড্যের কারণে সম্ভব নয় কোনটা, সেটা জিজ্ঞেস করেছে। চলন্ত গাড়ি হঠাৎ দাঁড়িয়ে পড়লে আমরা ঝুঁকে যাই। দেখো, চলন্ত গাড়ি যখন হঠাৎ দাঁড়িয়ে পড়ে তখন আমরা ঝুঁকে যাই, এটা তো গতিজাড্যের কারণেই হয়। কারণ দেখো, গাড়িতে রয়েছে স্পিড, ঠিক আছে, আর গাড়িতে স্পিড যখন থাকবে তখন গাড়ি চলছে, গাড়ি তো চলছে। গাড়িতে যখন স্পিড রয়েছে তখন গাড়ি কী হবে? গাড়ি তো চলছে। ঠিক আছে, গাড়ি চলছে, বাহ, দারুণ রাখলাম তো, চলাটা বুঝিয়ে দিলাম। গাড়িতে চলছে, ফলে গাড়ির ভেতরে বসে থাকা ব্যক্তিরাও চলছে। যেই গাড়ি স্পিড দেবে, মানে ব্রেক করবে, তখন কী হবে? ওই ভেতরে বসে থাকা ব্যক্তিদের নিচের পোর্শান গাড়ির সঙ্গে থামবে, কিন্তু ওপরের পোর্শান গাড়ির সাথে চলতে থাকবে। এটা হয় গতিজাড্যের কারণে। কিসের কারণে হয়? গতিজাড্যের কারণে হয়। এটা গতিজাড্যের লক্ষণ তো ডেফিনেটলি। ঠিক আছে, নেক্সট বলছে ব্রেক কষার পরেও গাড়ি খানিকটা এগিয়ে যায়। ইয়েস, গাড়ি কিন্তু ব্রেক কষার পরেও খানিকটা এগিয়ে যায়। কেন? কারণ গাড়ি তার অবস্থা বজায় রাখতে চায়, মানে জাড্য বজায় রাখতে চায়। এটাও গতিজাড্যের কারণেই হয়। নেক্সট বলছে গাছের ডাল নাড়ালে শুকনো পাতা পড়ে। দেখো, যদি ভালো করে বুঝবে, একটু বুঝিয়ে দিই। এইটা হচ্ছে ধরো গাছের ডাল, ঠিক আছে, আর এই হচ্ছে তোমাদের ধরো গাছের পাতা। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ধরো গাছের পাতা, এই হচ্ছে গাছের ডাল, গাছের পাতা। ধরে নাও এই পাতাটা শুকিয়ে গেছে, সাপোজ তুমি ধরো এই পাতাটা, এই পাতাটা ধরো শুকিয়ে গেছে, এই যে পাতাটা আছে এই পাতাটা শুকিয়ে গেছে। ঠিক আছে, তো গাছের ডাল তো স্থির অবস্থায় আছে, ঠিক আছে, কিন্তু তুমি যখন নাড়াবে তখন কী হবে? গাছের ডালটা নড়বে, কিন্তু পাতাটা তার অবস্থান বজায় রাখতে চাইবে। কিন্তু ডাল তো নড়ে সরে যাবে, কিন্তু পাতা তার জায়গায় থেকে যাবে, ফলে পাতা বিচ্ছিন্ন হয়ে যাবে, হয়ে নিচে গিয়ে পড়বে। আমার কথা বুঝতে পারলে না? পারলে না বলো কি বললাম আমি? আবারও ভালো করে বোঝো, ভীষণ ইম্পর্ট্যান্ট। এই যে ডাল আছে না, এই ডালটায় দুটো সবুজ পাতা আছে, একটা খড়ি পাতা, মানে এই পাতাটা শুকিয়ে গেছে। তুমি যখন এই ডালটা ধরে নাড়াচ্ছ তখন ডালের অবস্থান চেঞ্জ হচ্ছে, যেহেতু সবুজ পাতাগুলোর অনেক স্ট্রংলি ধরে আছে গাছের ডালকে, ফলে তারা গাছের ডালের সঙ্গে সরবে। কিন্তু এই পাতাটা যদি শুকিয়ে গেছে, এর সঙ্গে বেসিক্যালি ডালের ডিট্যাচমেন্ট হয়ে গেছে, ডালের সঙ্গে সংযোগ সেভাবে নেই, কলা কোষ দিয়ে ধরে নেই সেটা। ঠিক আছে, ফলে কি হবে? এ বেচারা এর জায়গায় থাকতে চাইবে, কিন্তু ডাল থেকে নড়াচ্ছে, বলে ডাল নড়ে দিকে সরে আসলে এ জায়গায় থাকবে, মানে এর সঙ্গে ডিটাচ হয়ে যাচ্ছে, ফলে এ কিন্তু কী করবে? নিচে পড়ে যাবে, ডিটাচ হয়ে নিচে পড়ে যাবে। এটা হচ্ছে স্থিতিজাড্যের জন্য হয়, কারণ ডাল ছিল স্থির অবস্থায়, তুমি হঠাৎ তাকে নাড়িয়েছো, মানে ডাল সমেত বাকি অংশটা স্থিতিস্থাপক অবস্থায় থাকতে চাইছে, কিন্তু আলাদা পার্ট যেটা জোড়া আছে সেই এটা মেনটেন করতে পারে না, ফলে পড়ে যায়। এই কারণে এটা পড়ে যায়। তো এই গাছের ডাল, এটা কিন্তু স্থিতিজাড্যের জন্য, এটাই আমাদের অ্যান্সার হবে।
মোটর বাইকে বসা কোনো ব্যক্তি বাঁক নেওয়ার সময় বিপরীত দিকে হেলে যায়। তুমি যখন মোটর বাইকে বাঁক নেবে, ঠিক আছে, তুমি দেখেছো যে বাঁক যদি এদিকে নিতে হয় তুমি কিন্তু হেলো এদিকে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে তুমি বাইকের সঙ্গে যে স্পিডে চলছিলে সেই স্পিডে তুমি সরল রেখায় যেতে চাও, কিন্তু তুমি আর বাইক তো সেম নয়। বাইকের চাকা আর বাইক একসঙ্গে ঘোরে, কারণ বাইকের চাকা বাইকের সঙ্গে স্ক্রু দিয়ে আটকানো আছে, কিন্তু তুমি আর বাইক সেম নও, এক বস্তু নও। ফলে তোমার শরীর কি করবে, যেভাবে বাইক আগে চলছিল সেই দিকেই যেতে চাইবে, কারণ বাইকের গতির জন্য এটা হয়, মানে গতি জাড্য এখানে কাজ করে, ঠিক আছে। সেই জন্যই তুমি হেলে যাও বাইকের বিপরীত দিকে, আর বাইক বাইকের মতো চলে, তুমি বিপরীত দিকে হেলে যাও, কিছুক্ষণ পরে তুমি আবার ঠিক হয়ে যাও, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কী হবে, এটা গতিজাডের জন্য, কিন্তু কোনটা বলেছেন সম্ভব নয়, এইটা আমাদের সম্ভব নয়। তো এখানে অ্যান্সার হবে তোমাদের স্থিতিজাড্য, ঠিক আছে, এইটা সি আমাদের কারেক্ট অ্যান্সার। গুড কোশ্চেন্স। পরেরটা চলো, কী প্রশ্ন দিয়েছে, উদ্ভিদের কোন টিস্যু খাদ্য সঞ্চয়ের কাজ করে? দুর্দান্ত ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ঠিক আছে। আমরা জানি সরল কলা আর জটিল কলা, মানে সরল স্থায়ী কলা আর জটিল স্থায়ী কলা। তো সরল আর জটিল দুটো আছে, ঠিক আছে। সরল স্থায়ী কলায় কী হয়, কোষগুলো সব একই টাইপের হয়, আর জটিল স্থায়ী কলায় কী হয়, কোষগুলো ডিফারেন্ট টাইপের হয়, কোনোটা এরকম, কোনোটা এরকম, কোনোটা এরকম, মানে এরকম এ আকৃতির, ঠিক আছে, জাইলেম ফাইবার যেরকম, ঠিক আছে, বিভিন্ন আকৃতি হয়, কেউ সজীব হয়, কেউ মৃত হয়। জটিল স্থায়ী কলায় আমরা ডিফারেন্ট টাইপের কোষ দেখতে পাই, সরল স্থায়ী কলায় আমরা একই টাইপের কোষ দেখতে পাই। এই সরল স্থায়ী কলার 99% হচ্ছে প্যারেনকাইমা, 99% বলবো না, 80% ধরো, 80% হচ্ছে তোমাদের প্যারেনকাইমা, ঠিক আছে। এই প্যারেনকাইমা কিন্তু তোমাদের সজীব কোষ, ঠিক আছে। এদের কোষ প্রাচীর পাতলা হয়, প্রথম কথা, ঠিক আছে। সজীব কোষের কোষ প্রাচীর নর্মালি পাতলা হয়, পাতলা, ঠিক আছে। দ্বিতীয় কথা মনে রাখবে, এদের কোষগুলোর মধ্যে প্রচুর কোষান্তর স্থান থাকে। কি থাকে? কোষান্তর মানে ইন্টার সেলুলার স্পেস। কোষান্তর কী থাকে? স্থান থাকে, মানে কোষ থেকে কোষের মধ্যে, আমি যদি তোমাদের দেখাই বেসিক্যালি, ঠিক আছে, কোষ থেকে কোষের মধ্যে, ধরো এখানে একটা কোষ আছে, এখানে আরেকটা কোষ আছে, এখানে আরেকটা কোষ আছে, দেখো এই স্থান তৈরি হলো, এখানে আরেকটা কোষ দেখো স্থান তৈরি হলো, এই স্থান তৈরি হলো, এবং কোষগুলো একটু গোল গোল হয়, ঠিক আছে। কোষগুলো একটু ডিম্বাকৃতি হয়, একটু গোল গোল টাইপের হয় কোষগুলো, ঠিক আছে। এবং কিছু কিছু কোষে আমরা কি দেখতে পাই, সালোক সংশ্লেষ করার জন্য ক্লোরোফিলও দেখতে পাই, ঠিক আছে। এর গায়ে অনেক সময় ক্লোরোফিলও দেখা যায়, ঠিক আছে। আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা দিয়ে প্রশ্ন দিয়েছে, এই প্যারেনকাইমা কোষগুলো কিন্তু খাদ্য সঞ্চয় করে, ঠিক আছে। যেটা দিয়ে প্রশ্ন দিয়েছে কী সঞ্চয় করে, এরা কিন্তু খাদ্য সঞ্চয় করতে পারে, খাদ্য সঞ্চয়। খুব ইন্টারেস্টিং প্রশ্ন। তো অ্যান্সার হবে তোমাদের প্যারেনকাইমা। এনসিইআরটিতে কোথায় আছে চলো একটু দেখে নেবো। দেখো এই প্যারাটাকে ভালো করে পড়ো। সাধারণত বহিঃত্বকের নিচে অবস্থিত কিছু কোষস্তরই হলো সরল স্থায়ী কলা। সরল স্থায়ী কলার অধিকাংশ হচ্ছে প্যারেনকাইমা। এই কলা তুলনামূলক কম বিশেষিত, মানে কি, এই কলা তার বিভাজন ক্ষমতা হারিয়ে অন্য কলায় পরিণত তেমনভাবে হয়নি, এই জন্য একে বলা হয় কম বিশেষিত। পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট এবং সজীব, সজীব বলে আমি সবুজ করে এঁকেছিলাম। নেক্সট হচ্ছে এদের মধ্যে প্রচুর বড় বড় ফাঁকা স্থান দেখা যায়, কারণ এরা হচ্ছে শিথিলভাবে সজ্জিত হয়। আরেকটা জিনিস, কোষান্তর রন্ধ্র এবং কোষান্তর ফাঁকা স্থান দেখা যায়। এবার দেখো বলেছে এইসব কলা সাধারণত খাদ্য সঞ্চয় করে, দেখতে পাচ্ছ। কিছু প্যারেনকাইমা কলাতে কী পাওয়া যায়, ক্লোরোফিল পাওয়া যায়, ঠিক আছে। আর কিছু প্যারেনকাইমা আবার বায়ুপূর্ণও পায়, ওকে অ্যারেনকাইমা বলা হয়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, ক্লিয়ার। এবং এরা সালোক সংশ্লেষ করতে পারে, এবং এই ধরনের প্যারেনকাইমাকে কোলেনকাইমা বলা হয়। মনে রাখবে, কিছু কিছু প্যারেনকাইমা খাদ্য সঞ্চয় করে, কিছু কিছু প্যারেনকাইমাতে সালোক সংশ্লেষকারী ক্লোরোফিল পাওয়া যায়, তাদেরকে বলা হয় ক্লোরেনকাইমা। আর কিছু কিছু প্যারেনকাইমার মধ্যে কী হয়, বায়ু থাকে, এই যে নিচে বলেছে দেখো, যার ফলে এরা উদ্ভিদকে জলে ভাসতে হেল্প করে। এরা সাধারণত জলজ উদ্ভিদে দেখা যায়, এদেরকে বলা হয় অ্যারেনকাইমা। এয়ার থেকে অ্যারেন কথাটা আসছে, আর ক্লোরোফিল থেকে ক্লোরেন কথাটা আসছে, ঠিক আছে। বোঝা গেল আশা করি, ক্লিয়ার। আচ্ছা, আরেকটা জিনিস, তোমাদের ফার্স্ট 27 তারিখে সম্ভবত একটা প্রশ্ন এসেছিলো যে ওই যে তোমাদের গাছের আকর্ষ, মটর গাছের আকর্ষ কোন কলা দ্বারা গঠিত, এটাই প্রশ্ন অ্যাকচুয়ালি মনে হয় এসেছিলো, এই জন্য। তবে ওরকম একটা প্রশ্ন কলা থেকে জিজ্ঞেস করা হয়েছিল। তো কোলেনকাইমা হলো আর একটা স্থায়ী কলা যেটা উদ্ভিদের নমনীয়তা বজায় রাখে। কোথায় পাওয়া যায় জানো? দেখো, তুমি যদি একটা সদ্যজাত উদ্ভিদ, যেটা হয়তো তোমাদের খুব বড় যে হয়তো 3-4 মাস হয়েছে, এমন যদি উদ্ভিদকে দেখো, ঠিক আছে, দেখবে ওই উদ্ভিদকে তুমি যদি বাঁকিয়ে মাটিতে নামিয়ে আনো, দেখবে উদ্ভিদটা কিন্তু বেঁকে যাচ্ছে, কিন্তু ফাটছে না বা ভেঙে যাচ্ছে না। তার মানে ওটা গার্ডারের মতো ইলাস্টিসিটি বা নমনীয়তা থাকে, এটা কিন্তু কোলেনকাইমার জন্য হয়। এছাড়া বিভিন্ন যে আকর্ষ থাকে লতানো গাছের, এবং লতানো গাছের কাণ্ডে, অর্থাৎ তোমাকে যদি বলা হয় একটা কুমড়ো গাছ নাও,
কুমড়ো গাছের কাণ্ডে নর্মালি কী কলা থাকে, তোমরা বলবে কোলেনকাইমা থাকে। কারণ কুমড়ো গাছের কাণ্ডকে তুমি দেখবে অনেকটা তুমি বাঁকাতে পারবে, তৎসত্ত্বেও ভাঙে না, তবে বেশি বাঁকালে ভেঙে যায় পটাশ করে অবশ্য, ঠিক আছে। সো মেনলি কী থাকে সেখানে, কোলেনকাইমা থাকে, ঠিক আছে। তারপরে তোমাদের বিভিন্ন ফলের বৃন্তে, বিভিন্ন ফুলের বৃন্তে, এইসব জায়গায় কিন্তু কোলেনকাইমাকে দেখা যায়। তো এটাই তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছিল। এই কলা যান্ত্রিক সহায়তাও করে, এরকম পত্রবৃন্তের ত্বকের নিচে আমরা এই কলা দেখতে পাই, বলতে বলতে চলে এসেছে। এই কলার কোষগুলো সজীব, একটু লম্বাটে হয় এবং অসমভাবে স্থূল প্রাচীরযুক্ত হয়। এই অসম স্থূলীকরণ বিশেষত কোষের কোণা বরাবর ঘটে এবং এখানে কিন্তু সংক্ষিপ্ত বা অল্প পরিমাণ কোষান্ত স্থান দেখা যায়, ঠিক আছে। তো এরপরে তোমাদের স্ক্লেরেনকাইমা আছে, তোমরা এই পার্টটা পড়লেই বুঝতে পারবে। আমাদের প্রশ্ন ছিল প্যারেনকাইমা নিয়ে, সেটা দিয়ে তোমাদের অ্যান্সার দিয়ে দিলাম। পরেরটায় চলো। বলছে প্যারেনকাইমা টিস্যুতে সাধারণত কোন বৈশিষ্ট্য দেখা যায়। দেখো আমি একটু আগেই তোমাদের বললাম যে প্যারেনকাইমা কোষগুলো কিন্তু কী করতে পারে, খাদ্য সঞ্চয় করতে পারে। আর এই খাদ্য সঞ্চয় এরা কোথায় করে, এদের যে ভ্যাকুয়াল থাকে তার মধ্যে, ঠিক আছে। যদিও এনসিইআরটিতে সেভাবে উল্লেখ নেই, বাট মনে রাখবে এদের কোষে কিন্তু বড় বড় ভ্যাকুয়ালও দেখা যায়, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কী হবে, এদের কোষে বড় বড় ভ্যাকুয়াল দেখা যায়। প্যারেনকাইমার কোষপ্রাচীর কিন্তু খুব পাতলা হয়, পুরু একদমই হয় না, কী হয়, এরা পাতলা হয়। নেক্সট হচ্ছে এদের কোষগুলো কিন্তু সজীব হয়। নেক্সট হচ্ছে এদের কোষে কিন্তু ক্লোরোপ্লাস্ট দেখা যায় এবং এই জন্যেই এর একটা নাম আছে, একটু আগে বললাম, সেটা হচ্ছে ক্লোরেনকাইমা, ঠিক আছে। ক্লোরোফিল দেখা গেলে তাকে বলি ক্লোরেনকাইমা। আর যদি বায়ু দেখা যায়, কি দেখা যায় বললাম, বায়ু মানে এয়ার দেখা যায়, তাকে আমরা বলি অ্যারেনকাইমা, ঠিক আছে, অ্যারেনকাইমা। তো এই পার্টটা একটু মনে রাখবে। চলো নেক্সট পার্টটাতে। পরের প্রশ্ন দেখো কি বলেছে, ভেরি ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন, এবং আমরা বায়োলজি করাচ্ছি এইবার। এর আগে তোমরা দেখলে যে আমরা ফিজিক্সও করালাম, কিছুটা কেমিস্ট্রি কোশ্চেন দিয়েছি, এবার বায়োলজি। বলছে যে স্ট্র্যাটিফাইড পেশি ইচ্ছাধীনে কাজ করে। স্ট্র্যাটিফাইড পেশি মানে হচ্ছে সরেক পেশি। সরেক পেশি ইচ্ছাধীন অবস্থায় কাজ করে। সরেক পেশিগুলো দেখতে কেমন হয়, এরকম নলাকার হয় দেখতে, এবং এরা কিন্তু শাখাযুক্ত হয়। মানে এখান থেকে একটা পেশি বেরিয়ে গিয়ে এখানে কী করে, একটা শাখা তৈরি করে, ঠিক আছে। সরেক পেশিগুলো কী হয়, শাখাযুক্ত হয়। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এদের গায়ে, ঠিক আছে, এদের গায়ে কি থাকে, এদের গায়ে এরকম ব্যান্ড দেখা যায়, ঠিক আছে। এদের গায়ে কী 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 হয়, এরকম ব্যান্ড তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এদের গায়ে এরকম ব্যান্ড তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এই ব্যান্ডগুলো কি বেসিক্যালি যে কন্ট্রাকটাইল প্রোটিন থাকে, সেই কন্ট্রাকটাইল প্রোটিনের কারণে এই ব্যান্ডগুলো হয়, ঠিক আছে। একটু পড়ে নেবো এই সরেক পেশি যেখানে আছে আমাদের এনসিইআরটি থেকে। চলো এই পার্টটা একটু পড়ো। বলছে পেশি কলা হলো এক ধরনের লম্বাটে কোষগুচ্ছ সমন্বয়ে তৈরি হয়, এদেরকে পেশি তন্তু বলে। এই কলা আমাদের দেহের নড়াচড়ার জন্য দায়ী। পেশিতে সংকোচনশীল প্রোটিন থাকে, যাকে বলা হয় কন্ট্রাকটাইল প্রোটিন। এই টার্মটা মনে রাখবে, কন্ট্রাকটাইল, কন্ট্রাকশন শব্দের অর্থ হচ্ছে সংকোচন। কন্ট্রাকটাইল প্রোটিন থাকে। এই প্রোটিন সংকুচিত বা শিথিল হয় এবং এই সমস্ত পেশিগুলো কিন্তু ঐচ্ছিক পেশি, কারণ আমরা আমাদের পেশিকে নিজেদের ইচ্ছা মতো নড়াচড়া করতে পারি, ঠিক আছে। এবং নড়াচড়া করার মাধ্যমেই কিন্তু আমরা যাতায়াত করি, খাই, ঠিক আছে, কাউকে ঘুষি মারি, এইসব করি আমরা, ঠিক আছে। কিছু ভালো কাজ করি, কিছু খারাপ কাজ করি। তো প্রোটিন কিন্তু সংকুচিত এবং শিথিল হয়ে যায় এবং পেশিগুলোকে ঐচ্ছিক পেশি বলে। এই ধরনের পেশিগুলোকে কী বলা হয়, এই ধরনের পেশিগুলোকে বলা হয় ঐচ্ছিক পেশি, কারণ এরা কী করতে পারে, আমাদের কথা মতো কাজ করতে পারে। আর এই সব পেশিতে একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, এক মিনিট, ঠিক আছে, হ্যাঁ, এই সব পেশিতে কিছু জিনিস থাকে যেটাকে আমরা বলি ব্যান্ড বা দাগ। দেখো এখানে বলেছে যে এইসব পেশিতে কি থাকে, দেহের নড়াচড়া গায়ে লাগে। এইসব পেশিতে রঞ্জীকরণের ফলে অনুক্ষণ যন্ত্রের তলায় পড়লে আমরা একটা পর্যায়ক্রমে হালকা এবং গাঢ় ব্যান্ড দেখতে পাই। এই কারণে এদেরকে সরেক পেশিও বলা হয়, ইংলিশে বলা হয় স্ট্র্যাটিফাইড, ঠিক আছে। এই কলার কোষগুলো দীর্ঘ হয়, নলাকার হয়, শাখাবিহীন হয় এবং বহু নিউক্লিয়াস যুক্ত হয়। এই কটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এক দীর্ঘাকার হয়, নলাকার হয় এবং শাখাবিহীন হয়। আচ্ছা সরি, আমি শাখা যুক্ত এঁকে ফেলেছিলাম না, ওটা রিয়েলি সরি। শাখাবিহীন হয় এবং বহু নিউক্লিয়াস যুক্ত হয়। এটার মাইন্ড একটু বলে দিই চলো। একটা ছোট্ট ইনফরমেশন আমার মিস্টেক হয়েছে, ঠিক আছে, রিয়েলি সরি ফর দ্যাট। সেটা হচ্ছে এরা কিন্তু শাখাযুক্ত হয় না, এরা আলাদা আলাদা হয়, ডিফারেন্টভাবে থাকে, গায়ে গায়ে লেগে থাকতে পারে, বাট শাখাবিহীন হয় না। শাখাযুক্ত কারা হয় না, হৃৎপেশির যে এগুলো অনিচ্ছিক পেশি হয়, হৃৎপেশি, কারণ হৃৎপিণ্ডকে আমরা যখন তখন কী করতে পারি না, কন্ট্রোল করতে পারি না, ঠিক আছে। হৃৎপেশিগুলো কিন্তু শাখাযুক্ত পেশি হয়, হৃৎপেশিগুলো, ঠিক আছে। তো এরা দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, একটা হয় তোমাদের নলাকার, এটা একটু মনে রাখবে, ঠিক আছে, এক নলাকার হয়, এটা একটু ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে এরা কিন্তু লম্বা হয়। এদের গায়ে দাগ থাকে, তো আগেই বলেছি। আর এদের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এদের গায়ে বহু নিউক্লিয়াস থাকে। তোমরা বলছো এদের গায়ে বহু নিউক্লিয়াস কেন থাকে, ঠিক আছে, বহু নিউক্লিয়াস এদের গায়ে কেন থাকে।
দেখো বহু নিউক্লিয়াস থাকে এই কারণে, কারণ এই পেশিগুলোর আমাদের কথাবার্তা অনুযায়ী চলতে হয়, ফলে এদেরকে কন্ট্রোল করার জন্য নিউক্লিয়াসের প্রয়োজন হয়, ঠিক আছে, এবং এদের কাজকর্মকে কন্ট্রোল করাও প্রয়োজন হয়, সেই জন্য এদের কিন্তু বহু নিউক্লিয়াস থাকে। তো বহু নিউক্লিয়াস, তো এখানে কোনটা কারেক্ট হচ্ছে দেখো, দুটোই কারেক্ট, না সরি একটা কারেক্ট, কারণ এটা কারেক্ট হচ্ছে বাট এটা না, কারণ এখানে একটি মাত্র নিউক্লিয়াস রয়েছে, হুইচ ইজ রং। এখানে কী হবে, এ আর আর দুটি সত্যি না, এ এবং আর দুটি সত্যি না, এ সত্য আর মিথ্যা, এটা আমাদের কারেক্ট হবে। ওকে, চলো পরেরটাতে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলছে অ্যারিওলার টিস্যু শরীরের বিভিন্ন অংশকে সংযুক্ত রাখতে সাহায্য করে এবং এই টিস্যুতে মাইক্রোফাজ কোষ থাকে যা রোগ প্রতিরোধ করে। তো কারেক্ট অ্যান্সার কোনটা? যাকে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটোই কিন্তু সত্যি, কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা তা কিন্তু নয়। এ এবং আর দুটোই সত্যি, কিন্তু আর কিন্তু এর সঠিক ব্যাখ্যা না। এই টিস্যু শরীরের বিভিন্ন অংশ সংযুক্ত রাখতে সাহায্য করে, তার কারণ এটা হচ্ছে শিথিল যোগকলা। আমরা জানি যে শিথিল যোগকলার ইংরাজি হচ্ছে অ্যারিওলার টিস্যু, আর যোগকলা ডেফিনেটলি এই কারণেই বলা হয়, কারণ কানেকটিভ শব্দটা অর্থ হচ্ছে যোগ, যোগকলা ইংরাজি হচ্ছে কানেকটিভ টিস্যু। কারণ কি, এরা বিভিন্ন শরীরের বিভিন্ন অংশের সঙ্গে যুক্ত রাখে, শরীরের যে বিভিন্ন অঙ্গ তাদের মাঝখানে এই কলাকে কিন্তু পাওয়া যায়। এনসিআরটি তোমাদের দেখাবো, চিন্তা নেই কোনো। নেক্সট হচ্ছে এই কলার মধ্যে কিন্তু মাইক্রোফাজ থাকে, যেটা কি করে ওই কলা বা শরীরের অন্য কোথাও যদি কোনো জীবাণু প্যাথোজেন ঢোকে তাকে কিন্তু খেয়ে ফেলে, খেয়ে কিন্তু রোগ প্রতিরোধ করে, এটাও কিন্তু কারেক্ট। কিন্তু এটা হচ্ছে বক্তব্য, এটা হচ্ছে তার কারণ। বক্তব্য আর কারণ দুটোই সঠিক, কিন্তু কারণটা কিন্তু এই বক্তব্যের কারণ কিন্তু এটা নয়, ওই জন্য অ্যান্সার হবে আমাদের দিস। এরম টাইপের প্রশ্ন তোমাদের রেলওয়েতে কখনো পড়েনি, আমি জাস্ট দিয়েছি তোমাদের, কারণ এটা এনসিআরটির যে অ্যাকচুয়াল পরীক্ষা হয় সিবিএসসি বোর্ডে, সেখানে এই প্রশ্নটা এসেছিলো, তো সেখান থেকে তুলে আমি তোদের দিয়ে দিয়েছি, বাই চান্স বলা যায় না রেলের মন করতে পারে, ঠিক আছে। তো আমাদের এখানে অ্যান্সার কী হবে তোমাদের, এখানে অ্যান্সার হবে তোমাদের এ আর আর দুটোই সত্য, কিন্তু আর কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয়, আর এর জন্য এ হয় তা নয়, ঠিক আছে, গেল। নেক্সট হচ্ছে মাইক্রোফাজ ছাড়াও, আচ্ছা তোমাদের একটা কাজ করি, আমি এনসিআরটি থেকে ছবিটা বঞ্চ নিয়ে আসি, তাহলে বেটার বোঝাতে পারবো। চলো আমি এনসিআরটি খুলিয়ে নিয়েছি, এনসিআরটি এর নিচের দিকে তুমি যদি আসো দেখো এইখানে লেখা আছে শিথিল যোগকলা। শিথিল যোগকলার ইংরেজি হচ্ছে অ্যারিওলার টিস্যু, আর অ্যারিওলার কলা মনে রাখবে, অনেক সময় রেল কিন্তু ডাইরেক্ট অ্যারিওলার কলা বলেও এটাকে দিয়ে দেয়। এটা কিন্তু ত্বক ও পেশির মধ্যে রক্তবাহ এবং স্নায়ুকে ঘিরে থাকে এবং অস্থি মজ্জায় অবস্থান করে। এই তিনটে জায়গায় মেনলি আমরা দেখতে পাই, ত্বক এবং পেশির মধ্যে, ত্বকের সঙ্গে সঙ্গে পেশি দেখা যায় না, ত্বকের মধ্যে এই কলা থাকে, তারপর পেশি থাকে, রক্তবাহ ও স্নায়ুকে ঘিরে অবস্থান করে এবং অস্থি মজ্জায় দেখা যায়। যে অঙ্গগুলোর মধ্যে যে ফাঁকা স্থান থাকে তাদেরকে কিন্তু এরা পূরণ করে এবং আভ্যন্তরীণ অঙ্গগুলোকে যান্ত্রিক সহায়তা প্রদান করে, ঠিক আছে, এবং কলাকোষের মেরামতির কাজেও লাগে। এবার দেখো এখানে যা লেখা নেই, ঠিক আছে, তা কিন্তু এই চিত্রে আছে। এই যে এই চিত্রটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের অ্যারিওলার টিস্যু। এই অ্যারিওলার টিস্যুতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফাইব্রোব্লাস্ট কোষ আছে, মাইক্রোফাজ আছে, আর মাস্ট কোষ আছে, এই তিনটে কোষ দেখা যায়। এছাড়াও আমরা দেখতে পাই যে এই কোষে কিন্তু আমাদের এক টাইপের কিন্তু কী থাকে জানো তো, একটা টাইপের আমরা দেখতে পাই এখানে কিন্তু আরেক টাইপের কলা এর মধ্যে ঢুকে থাকে, যাকে আমরা বলি অ্যাডিপোস টিস্যু। এই অ্যাডিপোস টিস্যু কিন্তু এর মধ্যে পাওয়া যায়, যেটা হচ্ছে মেদ কলা বলি, এর মধ্যে মেদ বা লিপিড সঞ্চিত থাকে। দেখো ফাইব্রোব্লাস্ট কোষ মেনলি কী করে, কোলাজেন তন্তু আর ইলাস্টিন বলে দুটো তন্তু আছে, তাদেরকে গঠন করে, ঠিক আছে। আর মাস্ট কোষ কী করে, মাস্ট কোষ হচ্ছে হিস্টামিন নির্গত করে। আমাদের শরীরে কোথাও জ্বালা যন্ত্রণা হলে সেটাকে প্রতিরোধ করার কাজে এই মাস্ট কোষ ব্যবহার হয়, কারণ মাস্ট কোষ থেকে খরিত হচ্ছে হিস্টামিন। তোমাদের এটা আমি পেডে খুব ভালো করে করেছি। আর তোমাদের এই যে এইটা হচ্ছে মাইক্রোফাজ, এ কী করে, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণুকে খেয়ে ফেলে, ঠিক আছে। টোটাল হচ্ছে এই তোমাদের। চলো এবার নেক্সট পয়েন্টটায় যাবো। এটা আমাদের পেডের যে মোশনের যে কোশ্চেন, সেখান থেকে আমি তোমাদের তুলে দিয়েছি। নিচের কোনটি সমগতির উদাহরণ? দেখো সমগতি, পয়েন্ট টু বি নোটেড, সমগতি, ঠিক আছে। সমগতি কাকে বলা হয়, ঠিক আছে। সমগতির যে তোমাদের ইংলিশ হয় সেটাকে বলা হয়, ওখানে লেখাই আছে ইউনিফর্ম মোশন, ঠিক আছে। বাংলাতে লেখা আছে, কি লেখা আছে এখানে, ইউনিফর্ম মোশন। তো সমগতির বাংলা হচ্ছে কি তোমাদের, ইউনিফর্ম মোশন। এখন সমগতি কাকে বলা হয়? যখন কোনো বস্তু সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে, সমান সময়, আর তাতে সে কী করছে, সমান দূরত্ব অতিক্রম করছে, সমান দূরত্ব সে অতিক্রম করছে, এটাকে বলা হয় সমগতি, ঠিক আছে। আর অসমগতি কাকে বলা হয়? সমান সময়ের ব্যবধানে অসম দূরত্ব অতিক্রম করলে তাকে বলা হয় অসমগতি, ঠিক আছে। যেমন ধরো কোনো একজন ব্যক্তি আছে, সে ধরো প্রথম 3 ঘন্টায়, ঠিক আছে, 30 কিলোমিটার গেল, ঠিক আছে। তার পরের 3 ঘন্টায় সে আবার 30 কিলোমিটার গেল, তার পরের 3 ঘন্টাতেও সে 30 কিলোমিটার গেল,
তাহলে দেখো সমান সময়দের ব্যবধানে সে সমান দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে। সো এক্ষেত্রে আমরা বলতে পারি সে কিন্তু সমগতিতে আছে, ঠিক আছে। এবার দেখো বাঁকে ঘোড়া মোটরসাইকেল কিন্তু যখন বাঁকে ঘুরছে তখন সে স্লো মোশনে হয়ে যায়, ঠিক আছে। সেটা কিন্তু মানে যে সমগতির এক্সাম্পল তা কিন্তু নয়। নেক্সট হচ্ছে ট্রাফিক দেখে থেমে যাওয়া বাস, বাস জোরে আসছিল, ট্রাফিক দেখে থেমে গেছে, তো এটা কিন্তু সমগতি নয়। সরলরেখায় একই গতিতে চলা ট্রেন, এটা কিন্তু সমগতি। কারণ দেখো কোনো জিনিস যখন একই গতিতে চলবে তখন সে প্রথম কথা একই গতিতে চলবে। সমগতিতে চলা মানে একই গতিতে চলা। দেখো কীভাবে আমি বলছি, গতি বা গতিবেগও ধরতে পারো। কেন? কারণ দেখো 3 ঘন্টায় 30 কিমি মানে তার গতিবেগ হচ্ছে 10 কিমি পার আওয়ার, তাই না? 30/3 মানে 10 কিমি পার আওয়ার। প্রত্যেক ক্ষেত্রে সে 10 কিমি পার আওয়ার গতিবেগেই চলছে, ওই জন্য 3 ঘন্টা সে প্রতি 3 ঘন্টা সে 30 কিমি দূরত্ব পেরোচ্ছে। এটাই একটা কারেক্ট অ্যান্সার। তাহলে যে রাস্তা পার হওয়া পথচারী, রাস্তা পার হওয়া পথচারী কিন্তু সমান গতিবেগ রাখতে পারে না। যদি সে দেখে তোমাদের কিছু নেই তখন সে খানিকটা এগোলো, আবার ধরো গাড়ি আসছে সে খানিকটা থামলো আবার এগোলো, এটা কিন্তু হতে পারে না। কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? এ বি সি, সি উড বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। যেরকম ধরনের কোশ্চেন রেল করছে আমি অবজার্ভ করেছি সেই টাইপেরই তোমাদের রাখা হয়েছে, অযথা কঠিন প্রশ্ন আমি কিছু রাখিনি এখানে, ঠিক আছে। চলো নেক্সট পয়েন্টে দেখো, এটা ইন্টারেস্টিং প্রশ্ন, এটা এই ধরনের প্রশ্ন রেলে পড়েছে সেই জন্য তোমাদের রাখা হয়েছে। দ্রুত গতি আলফা কণার অধিকাংশই সোনার পাত ভেদ করে বেরিয়ে যায়, এই বিবৃতি থেকে নিচের কোন সিদ্ধান্ত উপনীত হওয়া যায়? দেখো একটা পরমাণুকে তুমি যদি দেখো তার মধ্যে জানবে যে এই ঠিক মাঝখানটাতেই তোমাদের একটা পার্ট জুড়ে তোমাদের পজিটিভ প্রোটন থাকে আর এর মধ্যেই তোমাদের নিউট্রন থাকে, বাকি অংশটা খালি থাকে কারণ ইলেকট্রনের চারপাশে ঘুরে ফিরে বেড়াচ্ছে, ঠিক আছে। আর আলফা কোণা, ঠিক আছে, আলফা কোণা হচ্ছে পজিটিভ স্রোতযুক্ত কোণা। একটা আলফা কোণা হচ্ছে পজিটিভ তড়িৎযুক্ত কোণা, ফলে ও যখন আসছে তখন ও যদি এই কাছাকাছি কোনো পজিটিভ কোনো কিছুকে পায় তখন ও ওখান থেকে রিফ্লেক্ট ব্যাক করবে, মানে একটু সরে যাবে, ঠিক আছে। কারণ পজিটিভ কী করে? একে অপরকে বিকর্ষণ করে। তো দ্রুতগামী আলফা কোণার অধিকাংশই তড়িৎ তোমাদের এই সোনার পাত ভেদ করে যাচ্ছে। এটার অর্থ কী? এটার অর্থ হচ্ছে যে এর মধ্যে প্রচুর পরিমাণ কী আছে? ফাঁকা স্থান আছে, প্রচুর পরিমাণ কী আছে? ফাঁকা স্থান আছে, যে কারণে বেশিরভাগ আলফা কোণা কিন্তু ডেফিনেটলি বেরিয়ে গেছিলো, ঠিক আছে। 3টে ঘটনা ঘটেছিল সেটা বলে দিই। কিছু বেশিরভাগ আলফা কোণা 90% আলফা কোণা কী হয়েছিল? বেরিয়ে গেছিলো। কী হয়েছিল? বেরিয়ে গেছিলো। এটা প্রমাণ করে যে পরমাণুর মধ্যে প্রচুর ফাঁকা স্থান আছে, এটাই হচ্ছে অ্যান্সার হয় এখানে, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস বলি, ঠিক আছে। কিছু আলফা কোণা কী হয়েছিল? 180 ডিগ্রিতে ব্যাক করেছিল, যে পথে যাচ্ছিল যদি এই পথে যায় এই পথে ব্যাক করে, সেটা খুব সামান্য, খুবই সামান্য, ঠিক আছে। এর থেকে কি বোঝা গেছিল? এর থেকে বোঝা গেছিল যে পরমাণুর যে ভর সেটা এই অংশটাতেই কেন্দ্রীভূত এবং সেটা খুব সামান্য অংশ জুড়েই কেন্দ্রীভূত। যদি সেটা বড় অংশ জুড়ে কেন্দ্রীভূত হতো তাহলে তো বেশিরভাগ আলফা কোণাই 180 ডিগ্রিতে ব্যাক করে আসতো। 180 ডিগ্রি মানে কি? যে পথে যাচ্ছে সেম পথে ব্যাক করছে, ঠিক আছে। কিন্তু খুব সামান্য, মানে সে অতি সামান্য আলফা কোণা এটা করতে পেরেছিল। এর থেকে বোঝা যায় যে পরমাণুর মধ্যে ক্ষুদ্র জায়গা জুড়ে কিন্তু তড়িৎ ধনাত্মক আধান এবং ভর কেন্দ্রীভূত আছে। এই যে ভরের কেন্দ্রীভূত মানে ব্যাপারটা যে কেন্দ্রীভূত আছে খুব অল্প অংশ জুড়ে, সেটা বোঝা গেছিলো, ঠিক আছে। এইটা থেকে এই যে কালো দাগ দিলাম এইটা বোঝা গেছিলো এই কালোটা থেকে, ঠিক আছে। আর কিছু আলফা কণা কী হয়েছিল? তাদের যে পথ সেই পথ থেকে দেখা গেছিলো তারা বিচ্যুত হয়েছে, মানে ধরো তারা যাচ্ছিল এইভাবে যাচ্ছিল, যেতে 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 তারা এইভাবে বিচ্যুত হয়, ঠিক আছে। এটা কি বোঝা গেছিলো? এটা বোঝা গেছিলো এই জায়গায় কোনো তড়িৎ ধনাত্মক আদান পড়েছে যে কারণে তারা বিচ্যুত হয়েছিল, ঠিক আছে। তো 3টে জিনিস হয়েছিল, 3টে জিনিস প্রমাণ। তোমরা রাদারফোর্ডের যে তোমাদের থিওরি আছে ওখানে পড়লে তোমরা বুঝতে পারবে। চলো একটু দেখিয়ে দিই কোথায় আছে। এই যে রাদারফোর্ডের যে 3টে তোমাদের পর্যবেক্ষণ, সেটা হচ্ছে দ্রুতগামী আলফা কোণার অধিকাংশই সরাসরি সোনার পাত ভেদ করে বেরিয়ে যায়। তার কারণ কী ছিল? তার কারণ এইটা, পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। ওখানে 1 নম্বর, এখানে 1 নম্বর দেখবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কিছু সংখ্যক আলফা কোণা সোনার পাত দ্বারা সামান্য কোণে বিচ্যুত হয়, যেটা আমি তোমাদের লাস্টে বললাম। এটার কারণ কি ছিল? আলফা কোণার খুব অল্প অংশ জুড়েই কিন্তু ধনাত্মক আধান আছে, ঠিক আছে। এর থেকে বোঝা যায় পরমাণুর মধ্যে ধনাত্মক আধান খুব সামান্য অংশ জুড়ে আছে। কোথায় থাকে তারা? সেটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে। আর এই যে ভর বলছি ওটা হচ্ছে বেসিক্যালি নিউক্লিয়াস। 3 নম্বরটা দিয়েই প্রশ্নটা এসেছিল যে সবচেয়ে অবাক হওয়ার মতো পর্যবেক্ষণ হলো প্রতি 12,000-এর মধ্যে একটি যে পথে যায় সেই পথেই ব্যাক করে, মানে 180 ডিগ্রিতে ব্যাক করেছিল। বললাম না খুব সামান্য, অর্থাৎ 1/12,000। 12,000 কোণার মধ্যে একটা কোণা কী হয়েছিল? যে পথে গেছিলো সেম পথে ব্যাক করেছিল। এর থেকে উনি কী সিদ্ধান্তে আসেন?
যে ধনাত্মক আধান এবং ভর খুব ক্ষুদ্র আয়তনে সীমাবদ্ধ থাকে। ভরটা ইম্পর্টেন্ট। 180 ডিগ্রিতে ব্যাক করা মানে যে পথে গেছিলো সে পথে ব্যাক করেছিল। ঠিক আছে, এই পার্টটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা একটু পড়ে নেবে। নেক্সট চলো পরের প্রশ্ন, অনুপরমাণুর গঠনের খ্রিস্টমাস পার্ডিং মডেল। ঠিক আছে, খ্রিস্টমাস পার্ডিং মডেল নিচের কার দেওয়া, অ্যান্সার হবে তোমাদের জে থমসনের দেওয়া। ঠিক আছে, কার দেওয়া, জে থমসন। চলো জে থমসন সম্পর্কে কিছু জিনিস আমরা এনসিডি থেকে পড়ে নেবো। দেখো জে থমসন যে মডেল দিয়েছিলেন সেটা হচ্ছে এইটা। উনি কি বলেছিলেন, উনি বলেছিলেন যে পরমাণু হচ্ছে একটা তড়িৎ ধনাত্মক অংশ যার মধ্যে ইলেকট্রনগুলো গেঁথে থাকে। ঠিক আছে, এবং উনি এরকম দেখিয়েছিলেন যে পুরোটা হচ্ছে একটা ধনাত্মক গোলক যেটা হচ্ছে তোমাদের পরমাণু, তার মধ্যে ইলেকট্রনগুলো গেঁথে আছে। একে প্লাম পুডিং মডেলও বলে। অর্থাৎ তোমরা যদি তরমুজকে কাটো দেখবে তরমুজের যে বীজগুলো আছে বা দানাগুলো আছে সেটা ওই লাল অংশের মধ্যে নরমভাবে গেঁথে থাকে। ওই কালো অংশ বীজগুলো হচ্ছে তোমাদের ইলেকট্রন, আর পুরো লাল পাটটা হচ্ছে তোমাদের কি ওই পরমাণু। এইটা উনি বলেছিলেন। ঠিক আছে, এখানে দেখো ওনার কি প্রস্তাব করেন, উনি প্রস্তাব করেন যে পরমাণু হলো ধনাত্মক আধানযুক্ত একটা গোলক এবং ইলেকট্রনগুলো এই গোলকে গ্রথিত থাকে। আর কি প্রস্তাব করেন উনি, ঋণাত্মক এবং ধনাত্মক আধানের মান পরমাণুতে সমান। এটা ইম্পর্টেন্ট জিনিস। ফলে সামগ্রিকভাবে পরমাণুটি তড়িৎ নিরপেক্ষ হয়, অর্থাৎ পজিটিভ আয়ন নেগেটিভ আয়নকে কেটে দেয়, ফলে কারোর চার্জই থাকে না। তো তাহলে তো আমরা যা খুশি যে জিনিসকে হাত দিতাম আর কারেন্টের শক খেতাম, তা তো হয় না। আমি এই যে আমার পেনটা ধরে আছি, পেনের মধ্যে তো পরমাণু আছে, তো আমরা তো শক খাচ্ছি না, কারণ ওটাতে তড়িৎ আধান আছে ওর মধ্যে। আধান মানে কি, তড়িৎগ্রস্ত কোণা। তো তড়িৎ তো আমাদের শরীরে প্রবাহিত হবে, তা হয় না কেন? কারণ ওই নেগেটিভ পজিটিভকে ক্যান্সেল করে দেয় বা পজিটিভ নেগেটিভকে ক্যান্সেল করে দেয়, কারণ উভয়ের মান সমান, ফলে একে অপরকে নেগেটিভ পজিটিভকে ক্যান্সেল করে। ফলে ওভারঅল তড়িৎ মানে তোমাদের কি বলে নিরপেক্ষ বা নিস্তরিত হয়ে পড়ে পরমাণুটা। ঠিক আছে, এই দুটো জিনিস উনি প্রস্তাব করেন। একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে একটা জিনিস তোমাদের বলা আছে, এটা একটু পরেই দিই। সেটা হচ্ছে মনে রাখবে কিছু কিছু ছোটো ছোটো জিনিস আছে, যেমন কণাটার ভর ইলেকট্রন কণার 2000 গুণ। এটা হচ্ছে প্রোটনের কথা বলা হচ্ছে। প্রোটনের ভর ইলেকট্রন কণার কিন্তু 2000 গুণ হয়, এটা মনে রাখবে। ঠিক আছে, ইলেকট্রন অত্যন্ত ছোট কণা। এবং এই প্রোটন কণা আবিষ্কার হয়েছিল কী করে, যে ক্যানাল রশ্মি গোল্ডস্টেইনের যে আবিষ্কার, গোল্ডস্টেইন প্রোটন আবিষ্কার করেন। গোল্ডস্টেইন কী করেছিলেন, উনি ক্যানাল রে পরীক্ষা করেছিলেন এবং সেখান থেকে পরবর্তীকালে ধনাত্মক তড়িৎগ্রস্ত একটা বিকিরণ বেরোয় এবং সেটা থেকেই আবিষ্কৃত হয় প্রোটন। জে থমসন কিন্তু ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, এই জিনিসগুলো জানার প্রয়োজন। আর রাদারফোর্ড তোমরা জানো যে উনি আবিষ্কার করেছিলেন নিউক্লিয়াস। ঠিক আছে, ওই যে বললেন না রাদারফোর্ড, যে এই যে এখানে বললেন রাদারফোর্ড যে একটা কণা আছে, ঠিক আছে, যে কণা তুমি দেখতে পেলে, এই যে উনি বললেন যে ভর খুব ক্ষুদ্র আয়তনে সীমাবদ্ধ, এবং ওই আয়তনকেই উনি কি বলেন, উনি বলেন হচ্ছে তোমার নিউক্লিয়াস। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি, এইটাই উনি বলেছিলেন। ওকে, এবং উনি আরও কিছু জিনিস দেন। এই দেখো নিম্নলিখিত রাদারফোর্ডের যে মডেল ছিল সেটার ব্যাপারে 3টে লেখা আছে। এখানে রাদারফোর্ডের ক্ষেত্রে টোটাল তিনটে পয়েন্ট আছে। ঠিক আছে, 3টে করে পয়েন্ট 3 জায়গায় আছে, 3 জায়গার 3টে পয়েন্ট ইম্পর্টেন্ট। তিনি কি দেখেছিলেন, তিনি দেখেছিলেন যে পরমাণুর ব্যাসার্ধ পরমাণু কেন্দ্রকের ব্যাসার্ধের তুলনায় 10 টু দি পাওয়ার মানে 10 টু দি পাওয়ার 5 গুণ বেশি। তার মানে কি, পরমাণুর যে ব্যাসার্ধ সেটা পরমাণুর কেন্দ্রক মানে নিউক্লিয়াসের যে ব্যাসার্ধ তার তুলনায় 10 টু দি পাওয়ার 5 গুণ বেশি। ঠিক আছে, 10কে 5 বার গুণ করলে যা হয়। নেক্সট হচ্ছে পরমাণুতে ধনাত্মক আধানযুক্ত একটি কেন্দ্রক রয়েছে। ঠিক আছে, যাকে কি বলা হয়, যাকে নিউক্লিয়াস বলা হয়। এটা উনি বলেছিলেন, মানে নিউক্লিয়াস নিয়ে আবিষ্কার করেছেন। এবং পরমাণুর প্রায় সমস্ত ভরই ওই কেন্দ্রকেই অবস্থান করছে, অর্থাৎ পরমাণু পুরোটাই ফাঁকা, ওই মাঝখানের ওইটুকুতেই সমস্ত ভর আছে। নেক্সট হচ্ছে ইলেকট্রনগুলো কেন্দ্রককে কেন্দ্র করে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে, এটা দিয়ে প্রশ্ন এসেছিল। নেক্সট হচ্ছে পরমাণুর তুলনায় কেন্দ্রকের আকার অতি ক্ষুদ্র। ডেফিনেটলি নিউক্লিয়াসের আকার অত্যন্ত ক্ষুদ্র হয় পরমাণুর তুলনায়। পরমাণুর মধ্যে নিউক্লিয়াস থাকে। পরমাণুকে যদি তুমি তোমার একটা হাতে থাকা টেনিস বল মনে করো, তাহলে একটা বালির কণাকে মনে করতে পারো তুমি নিউক্লিয়াস আকারে। ঠিক আছে, এতটাই ছোটো হয়, ইভেন ওর থেকেও ছোটো হয়। বোঝাতে পারলাম? আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে রাদারফোর্ড মডেলের ত্রুটি কিছু ছিল, এই পার্টটা একটু পড়ে যেও। ঠিক আছে, বৃত্তাকার পথে ভ্রমণ করতে করতে কেন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের ঘাড়ে এসে পড়ে না? কারণ আমরা জানি যখনই আমরা কোনো কিছুকে ঘোরাই তখন আস্তে 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 তার ঘূর্ণন থেমে যায়, সেটা আস্তে 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 কী করে সীমিত হয়ে যায় এবং শেষে সে কেন্দ্রের ঘাড়ে এসেই পড়ে। কিন্তু নিউক্লিয়াসের ক্ষেত্রে এটা হয় না। কেন হয় না সেটা উনি ব্যাখ্যা দিতে পারেননি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। এই পুরোটাই তোমাদের একটু মনে রাখতে হবে। এনাকে পদার্থবিদ্যার জনক রূপে ধরা হয়, পারমাণবিক পদার্থবিদ্যার জনক, নিউক্লিয়ার ফিজিক্স, ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স বলে ওনাকে ধরা হয়। কাকে? রাদারফোর্ডকে। ঠিক আছে, আর বোরের মডেলগুলো হচ্ছে এই বোরের মডেলের পার্টটা একটু পড়ে নিও, কারণ ওইগুলো সব পড়েছে, দেখা গেলো এটা আসতে পারে। আরেকটা জিনিস, যে স্যাডউইক কিন্তু উনি আবিষ্কার করেন নিউট্রন, এটা মনে রাখবে। ঠিক আছে, যেমন ছোটো ছোটো পার্ট আছে, এই জায়গাটা একবার রিভিশন দিয়ে যাও,
চোখের দেখা দেখে যাও, তাহলে কালকে পরীক্ষা এলে তোমরা পারবে। পরেরটা চলো। আচ্ছা, পরের প্রশ্ন তোমাদের বলছে ল্যাক্টোমিটার এবং হাইগ্রোমিটার কোন নীতির ওপর কাজ করে। দেখো, ল্যাক্টোমিটার দুধের যে বিশুদ্ধতা সেটা নির্বাচন করার কাজে আমরা ল্যাক্টোমিটারকে ব্যবহার করি। ল্যাক্টো শব্দের অর্থ কী? ল্যাক্টোজেন, ল্যাক্টোমিটার এগুলো দুধ থেকে আসে। সো দুধের বিশুদ্ধতা নির্বাচন করার কাজে আমরা ল্যাক্টোমিটার ব্যবহার করি, ঠিক আছে, দুধের বিশুদ্ধতা। ওকে। আচ্ছা, হাইগ্রোমিটার কী কাজে ব্যবহার করা হয়? হাইগ্রোমিটার আর্দ্রতা মাপতে ব্যবহার করা হয়, ঠিক আছে। হাইগ্রোমিটার কী কাজে ব্যবহার করা হয়? আর্দ্রতা, মানে বলতে পারো ঘনত্ব, সোজা কথা বলতে তরলের ঘনত্ব মাপতে আমরা হাইগ্রোমিটারকে ব্যবহার করি। ওকে, তো অ্যান্সার হবে তোমাদের আর্কিমিডিস নীতি। কোথায় আছে এটা? এনসিইআরটি। চলো একবার দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ আমি তোমাদের ওপেন করেছি এনসিইআরটি নিচের দিকে এসে এখানে লেখা রয়েছে আর্কিমিডিসের নীতির অনেক প্রয়োগ আছে। আমরা জানি যে ডুবোজাহাজ বা জাহাজ যখন এখন বানানো হয় সেটা ফুললি আর্কিমিডিসের নীতির উপর বেস করেই বানানো হয়, ঠিক আছে। এবং এই নীতির প্রয়োগ কিন্তু ল্যাক্টোমিটার এবং হাইড্রোমিটার তৈরি হচ্ছে। সরি, ওটা হাইড্রো হবে, নট হাইগ্রো। হাইগ্রো হলে কিন্তু তোমাদের হবে আর্দ্রতা, আর হাইড্রো হলে তোমাদের কিন্তু হবে তরল, ঠিক আছে। ওটাকে আমি ঠিক করে দিচ্ছি। তো হাইড্রোমিটারের কাজে ব্যবহার করা, ওই জন্য আমি প্রথমে আর্দ্রতা বলেছিলাম, বাট ওটা হাইড্রো হবে, ঠিক আছে। ল্যাক্টোমিটার দুধের নমুনার বিশুদ্ধতা যাচাই করার কাজে এবং হাইড্রোমিটার তরলের ঘনত্ব নির্ণয় করার কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে। আর্কিমিডিসের প্রিন্সিপাল কী ছিল সেটা তোমাদের বলে দিই, যদি এখানে লেখা না থাকে। এই যে, ঠিক আছে, এইটা বলা ছিল যে কোনো একটা বস্তু যেটা সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো পরিবাহীতে নিমজ্জিত থাকলে এটা একটা ঊর্ধ্বমুখী বল অনুভব করে এবং এই বলের মান বস্তু কর্তৃক অপসারিত প্রবাহীর ওজনের সমান হয়, ঠিক আছে। এই বলের মান কি হয়? বস্তু কর্তৃক অপসারিত যে প্রবাহী আছে, প্রবাহী মানে এখানে বেসিক্যালি তুমি জলই বলতে পারো, জল ছাড়াও অনেক ধরনের প্রবাহী হয়, বাট জল মেনলি জলের ওজনের সমান হয়। এটা মানে কি? আরেকবার বলছি, ভালো করে শোনো। একটা বস্তুকে, একটা বালতি নাও, বালতির মধ্যে তুমি একটা কী করে একটা কয়েনকে দাও, ঠিক আছে। তা বস্তুটা নিমজ্জিত হচ্ছে, কিন্তু নিমজ্জিত থাকলেও এই বস্তুটা কিন্তু একটা ঊর্ধ্বমুখী বল অনুভব করে এবং এই বলের যে মান হচ্ছে সেটা কি হচ্ছে? ওই বস্তু কতটা জলকে অপসারিত করছে তার যে ওজন, ওই পরিমাণ জলের যে ভলিউম, সেই ভলিউমটার যে ওজন তার সমান হবে। আমার কথা বোঝাতে পারছি? ইয়েস আর নো বলো। দেখো, এখানে একটা আয়তনের সঙ্গে ওজনের একটা পারফেক্ট রিলেশন আছে। মানে ধরো আমি তোমাকে বললাম তুমি খানিকটা মোম নাও এবং মোমের মধ্যে তুমি একটা ভারী আয়রন বলকে ফেলো, মোমও কিন্তু ডিসপ্লেসড হবে, কিন্তু মোম কিন্তু অল্প পরিমাণ ডিসপ্লেসড হবে আর তার ওয়েট কিন্তু বেশি হবে। কিন্তু জলে যদি ওই ভারী এটা ফেলো বলটা, তাহলে জল কিন্তু বেশি পরিমাণ ডিসপ্লেসড হবে কিন্তু তার ওয়েট হবে কিন্তু কম। এটা ইম্পর্টেন্ট খুব, কারণ অলওয়েজ মাথায় রাখবে ঘনত্বের সঙ্গে ওয়েটের একটা রিলেশন আছে, ঠিক আছে। যার ঘনত্ব বেশি সেটা কিন্তু অল্প নিলে তার ওয়েট বেশি হয়। আমার কথা বুঝতে পারছো? ধরো তুমি এক বোতল জল তুলবে আর এক বোতল তেল তুলবে, তুমি দেখবে তেলের ওয়েট বেশি হয়। কেন? কারণ তেল জলের থেকে বেশি ঘন, তাই বেশি ঘন অর্থ হচ্ছে ওই পরিমাণ, ওই একক আয়তনে অনেকটা বেশি পদার্থ আছে। ঘনত্ব কাকে বলা হয়? একক আয়তনে যতটা পদার্থ থাকে। তো বেশি ঘন অর্থ কি? ওখানে বেশি পদার্থ রয়েছে, ফলে অল্প তুললে বেশি ওয়েট দিচ্ছে, ঠিক আছে। আর এক্ষেত্রে বেশি তুললেও অল্প ওয়েট দিচ্ছে, ব্যাপারটা এরকম, ঠিক আছে। তো একটা বস্তু সম্পূর্ণ নিমজ্জিত আছে বা আংশিক নিমজ্জিত আছে কোনো প্রবাহীতে, কোনো প্রবাহী মানে ধরো ওয়াটারে নিমজ্জিত আছে, কোনো জলের মধ্যে নিমজ্জিত আছে, কারণ এটা একটা আপথ্রাস্ট ফেস করে, অর্থাৎ ঊর্ধ্বমুখী বল অনুভব করে এবং এই বলের মান বস্তু কর্তৃক যে পরিমাণ জল অপসারিত হচ্ছে তার ওজনের সমান হয়। এটাই হচ্ছে আর্কিমিডিসের সূত্র ছিল, ঠিক আছে, আর্কিমিডিসের প্রিন্সিপাল ছিল। ওকে, এবং প্লবতার ধারণাটাও এখানে আছে। তোমরা জানো প্লবতার ধারণা দিয়ে কিন্তু প্রশ্ন এসছে অলরেডি, তো এটা আমি তোমাদের জন্য রেখেছিলাম। চলো নেক্সট পরেরটাতে। আচ্ছা, যাওয়ার আগে এটা ঠিক করে দিই, এটা হচ্ছে তোমাদের হাইড্রো হবে, ঠিক আছে। দিস ইজ হাইড্রোমিটার, ঠিক আছে, হাইড্রোমিটার ঘনত্ব। চলো নেক্সট পরেরটাতে। একটি নির্দিষ্ট গভীরতায় কোনো তরলের প্রবাহী চাপ কী হবে? দেখো একটা জিনিস বলি, একটা নির্দিষ্ট ধরো এখানে একটা তোমাদের বিকার আছে আর এই বিকারের মধ্যে তুমি নিয়েছো কিছুটা জল, ঠিক আছে। বিকারের মধ্যে তুমি কী নিয়েছো? কিছুটা জল নিয়েছো। অলওয়েজ মাথা রাখবে এই জল কিন্তু এই যে পাত্র আছে তার যে তল স্পর্শ করেছে প্রত্যেকটা তলে কিন্তু কি করবে? চাপ প্রয়োগ করবে, প্রত্যেকটা অংশে চাপ প্রয়োগ করবে এবং সব দিকে সমান চাপ প্রয়োগ করবে এবং যত গভীরতা বাড়বে তত তরলের চাপ বাড়ে। এটা খুব ইম্পর্টেন্ট। গভীরতার সাথে তরলের চাপের সম্পর্ক সমানুপাতিক, ঠিক আছে। কি বললাম? গভীরতার সাথে কিন্তু তরলের যে তরলের চাপের সম্পর্ক, ঠিক আছে, চাপের সম্পর্ক সমানুপাতিক হয়, সমানুপাতিক, এটা মনে রাখবে, সমানুপাতিক, ঠিক আছে।
ওকে, চলো নেক্সট পরেরটাতে। যদি একটি বস্তুর ওপর 50 নিউটন বল প্রয়োগ হয় এবং বলটি যদি 5 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর লম্বভাবে ক্রিয়া করে, তার মানে কি, একটা 5 মিটার স্কোয়ার ক্ষেত্রফল এখানে দেওয়া আছে, তার উপর একটা বল এখানে লম্বভাবে প্রযুক্ত হচ্ছে এবং সেই বলটা হচ্ছে 50 নিউটন। তাহলে ঘাত জিজ্ঞেস করেছে, মানে তোমাদের জিজ্ঞেস করেছে থ্রাস্ট, THRUST, থ্রাস্ট কত হবে সেটা জিজ্ঞেস করেছে। ঠিক আছে, দেখো একটা জিনিস বলি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখবে ঘাতের যে ফর্মুলা আছে, ঘাত, ঘাত কাকে বলা হয়? ঠিক আছে, ঘাত কাকে বলা হয়? দেখো ঘাত হচ্ছে তুমি যে বল প্রয়োগ করছো, পয়েন্ট টু বি নোটেড। অ্যাকচুয়ালি আমরা একটা কাজ এখানে করতে পারি, সেটা হচ্ছে যে কি করতে পারি, দেখো আমি ভাবছি যে ঘাত আকারে লিখবো না চাপ আকারে লিখবো, কারণ ঘাত আকারে লিখলে হবে চাপ ইন্টু ক্ষেত্রফল। ঠিক আছে, ঘাত আকারে লিখলে কি হবে? চাপ ইন্টু তোমাদের হবে ক্ষেত্রফল। ঠিক আছে, এটা হবে ঘাত আকারে লিখলে। আর যদি আমি চাপ আকারে লিখি তাহলে সেটা হবে ঘাত, ঠিক আছে, ঘাত বাই ক্ষেত্রফল। ওকে, ঘাত বাই ক্ষেত্রফল। ঠিক আছে, তো ঘটনা হচ্ছে এখানে তোমাদের দেখো এখানে 50 নিউটন ওপরে তোমাদের 5 মিটার স্কোয়ার জুড়ে তোমাদের হয়েছে। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো ভালো করে, সেটা হচ্ছে কী আকারে লিখবো, কারণ এখানে তো ঘাত বার করতে বলেছে, তো ঘাতের ফর্মুলা তো এইটা হয় চাপ ইন্টু ক্ষেত্রফল। ঠিক আছে, বাট চাপের এককও তো এখানে দেওয়া নেই, কারণ চাপের একক কী হয় বলে দিচ্ছি, চাপের একক হয় নিউটন পার মিটার স্কোয়ার, এইটা চাপের একক হয়। ঘাত হচ্ছে একটা বল, ঘাতের একক কিন্তু নিউটন হয়। ঘাতের একক কী হয় তোমাদের? নিউটন হয়। ঘাত একটা বল, ঘাত কি, ঘাত হচ্ছে একটা বল, তো ঘাতের একক হয় তোমাদের চাপ ইন্টু নিউটন। মনে রাখবে এই যে তুমি উলম্বভাবে যে বলটা প্রয়োগ করছো, এই বলটাই হচ্ছে তোমার ঘাত। ঠিক আছে, যে উলম্বভাবে তুমি একটা বল প্রয়োগ করছো না, এই বলটাই হচ্ছে তোমার ঘাত। তো এখানে প্রশ্ন হওয়া উচিত ছিল যে চাপ কত, ঘাত না হয়, কারণ এই বলটাই হচ্ছে ঘাত। উলম্বভাবে লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা ঘাত বলি। ঠিক আছে, আর সেটা যখন একক ক্ষেত্রফল প্রযুক্ত হয় তখন তাকে চাপ বলা হয়। তো বেসিক্যালি এটাকে তোমরা চাপ না করে ঘাত করো তাহলে বেটার হবে, মানে ঘাত না করে চাপ করো। ঠিক আছে, আর আমি লিখে দিচ্ছি প্রেশার, নট ট্রাস্ট। ঠিক আছে, প্রশ্নটা একটুখানি মিস্টেক ছিল, তো ওই জন্য অ্যান্সারে অসুবিধা হচ্ছিলো। এটা হবে তোমাদের, জাস্ট এ মিনিট, PRE এটা হবে তোমাদের প্রেশার। ঠিক আছে, এটা হবে তোমাদের প্রেশার, PRE প্রেশার। তো প্রেশার ইকুয়াল টু কী হবে? ঘাত বাই ক্ষেত্রফল। তখন তোমাদের অ্যান্সার হবে 50/5। তো অ্যান্সার আমাদের কত হবে? অ্যান্সার আমাদের হবে হচ্ছে 10। ঠিক আছে, এবং 10 কী হবে? নিউটন পার মিটার স্কোয়ার। এটা অ্যান্সার কী হবে? নিউটন পার মিটার স্কোয়ার। হয়তো বেরিয়ে যাচ্ছে এখান দিয়ে, আচ্ছা আমি লিখে নিই, তোমাদের সরি দিচ্ছি, 1 মিনিট। হ্যাঁ, সরি দিয়েছি। এটা কী হবে? নিউটন পার মিটার স্কোয়ার হয়। ঠিক আছে, চাপের যে একক সেটা হয় নিউটন পার মিটার স্কোয়ার। এই নিউটন পার মিটার স্কোয়ারকেই কিন্তু পাস্কেল বা 10 PA বলা হয়। ঠিক আছে, নিউটন পার মিটার স্কোয়ারই কিন্তু পাস্কেলের সূত্র। পাস্কেলকে কী বলে লেখা হয়? এটা দিয়ে লেখা হয়, এটা মনে রাখবে। তো এখানে অ্যান্সার তোমাদের নিউটন পার মিটার স্কোয়ার হওয়া উচিত নাকি? ঠিক আছে, তো বি অপশন এখানে কারেক্ট হচ্ছে। পরেরটা চলো। নেক্সট প্রশ্ন তোমাদের বলেছে, দেখো ঘাত নির্ণয়ের সঠিক সমীকরণ কোনটা? দেখো ঘাত ইকুয়াল টু, আমি একটু আগে তোমাদের বলেছি যে ঘাত ইকুয়াল টু কী হয়, এখানে যেভাবে লেখা রয়েছে, তো চাপ ইন্টু ক্ষেত্রফল হয়। ঘাত ইকুয়াল টু বেসিক্যালি কী হয় তোমাদের? চাপ ইন্টু ক্ষেত্রফল। ঠিক আছে, তো এখানে এইটাই হবে। চাপও একটা টাইপের বল, কিন্তু চাপ কিন্তু পুরোপুরি বল নয়। চাপ হচ্ছে একক ক্ষেত্রফলে তুমি কতটা বল প্রয়োগ করছো সেটাকে আমরা চাপ বলি। চাপের সংজ্ঞা যদি নাও, সেটা হচ্ছে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। একক ক্ষেত্রফলে লম্বভাবে, পয়েন্ট টু বি নোটেড, লম্বভাবে প্রযুক্ত বল, প্রযুক্ত বল। ওই জন্য আমরা বলের একক নিউটন দেই, আর একক ক্ষেত্রফল বোঝানোর জন্য আমরা মিটার স্কোয়ার দিই। ঠিক আছে, এইটাই হচ্ছে চাপের হয়। এবার এই যে লম্বভাবে প্রযুক্ত বল কথাটা লিখেছি, একটু প্রিন্টিং মিস্টেক আছে এই স্লাইডটাতে, মানে দুটো স্লাইড ইনফ্যাক্ট দেখলাম। লম্বভাবে প্রযুক্ত যে বল বলছি, এই বলটাকে আমরা বলি ঘাত, অর্থাৎ একক ক্ষেত্রফলে প্রযুক্ত ঘাত বললেও ভুল হবে না। ঠিক আছে, একক ক্ষেত্রফলে প্রযুক্ত ঘাত বললেও ভুল হবে না। এখানে বলা উচিত ঘাত ইকুয়াল টু, তোমাদের বলা উচিত ছিল যে চাপ ইন্টু ক্ষেত্রফল, এটা বললে কারেক্ট হতো। ঠিক আছে, এটা কারেক্ট হবে যখন আমরা চাপ ইন্টু ক্ষেত্রফল বলবো। বল স্কোয়ার ইন্টু ক্ষেত্রফল এগুলো তো কোনোটাই অ্যান্সার হবে না। ঠিক আছে, এটাই অ্যান্সার হতো যদি চাপ ইন্টু ক্ষেত্রফল বলতো। ঠিক আছে, চলো পরেরটা। পরের প্রশ্ন, এটা কিন্তু সত্যি খুব ভালো লেভেলের প্রশ্ন। একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে আলতোভাবে ছেড়ে দেওয়া হলো। তো একটা বস্তু আছে, ধরো সাপোজ এই উচ্চতায় আছে, ধরো
একটা বস্তু ধরো এই উচ্চতা আছে, এই বস্তুটাকে ড্রপ করা হচ্ছে এবং এই হাইটটা তোমাদের এখানে বলা আছে কত 20 মিটার, ঠিক আছে, হাইটটা কত 20 মিটার, এখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। ত্বরণ যদি তোমাদের 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তাহলে বস্তুটা কতক্ষণ পরে এবং কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে। ঠিক আছে, তোমরা জানো যে এই টাইপের কোশ্চেন্সই তোমাদের নর্মালি আসছে, খুব টাফ যে আসছে তা নয়। দেখো আমরা এখানে তিনটে ফর্মুলা জানি। একটা কী জানি আমরা, ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু এ, এটা কি তোমাদের ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি স্কোয়ার, এটি বলে লেখে অনেকে, এটা হচ্ছে বেসিক ত্বরণের ফর্মুলা। এখান থেকে আমরা নর্মাল যে কোনো ত্বরণ বার করতে পারি যদি ভি আর ইউ এর জ্ঞান আমাদের থাকে আর টি যদি দেওয়া থাকে। ঠিক আছে, যেমন এখানে কিন্তু টি দেওয়া নেই, যেহেতু টি দেওয়া নেই ফর এই ফর্মুলা ইউজ করতে পারবো। দেখো তো এখানে কোথাও টি দেওয়া আছে, টি টি মানে টাইম দেওয়া নেই, সে এই ফর্মুলা আমরা প্রাথমিকভাবে ইউজ করতে পারবো না। আরেকটা ফর্মুলা কি, আমি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as, এটাই অ্যাকচুয়াল ফর্মুলা। কিন্তু আমরা জানি যে এই ফর্মুলার বদলে আমরা যেটা ব্যবহার করি এই জায়গায়, সেটা আমাদের 2gh ব্যবহার করি। কেন? কারণ এখানে হাইট রয়েছে তাই। আর জি কেন ব্যবহার করি? কারণ এখানে ত্বরণটা অভিকর্ষজ ত্বরণ তাই। এইচ কেন ব্যবহার করি? কারণ হাইট রয়েছে তাই। তো 2gh এটা একটা ফর্মুলা। এবার দেখো এই ফর্মুলায় আমরা দেখো এখানে আমরা জি এর মান তো জানি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। ঠিক আছে, আর এখানে বলেও দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, হাইট আমাদের বলা রয়েছে 20। আর দেখো এখানে বস্তুটাকে আলতোভাবে ছাড়া হয়েছে, মানে ইউ এখানে 0, তাহলে আমরা এখান থেকে ভি বার করে নিতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা দেখি যে ভি স্কোয়ার মাইনাস 0, কারণ ইউ স্কোয়ার মানে 0 হয়ে যাবে, 2 ইন্টু জি, জি মানে কত 10, এইচ মানে কত আমাদের 20। এখান থেকে ভি এর ভ্যালু আমরা কী পাচ্ছি, দেখো এখানে 400 হচ্ছে, তো ভি এর ভ্যালু আমরা পাবো 20। তার মানে আমাদের অন্তিম বেগ ছিল 20। ঠিক আছে, এটা গেল 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 20 মিটার পার সেকেন্ড আমরা কী দিয়ে বার করলাম, এটা দিয়ে বার করলাম। তো এখান থেকে কী বেরোলো, এখানে বেরোলো কত বেগে ভূপৃষ্ঠকে টাচ করবে সেটা বেরিয়ে গেছে, মানে 20 মিটার পার সেকেন্ড। একটাই অপশানে আছে, এটাকে তুমি চাইলে মার্ক করতে পারো। কিন্তু তোমাদের আরেকটা প্রশ্ন অলরেডি এখানে দেওয়া আছে, চলো একটা কাজ করি, সেই প্রশ্নটাকেও তোমাদের সলভ করে দিই। প্রশ্নটা তোমাদের বলছে যে কতক্ষণ পরে পড়বে। দেখো আমাদের টি এইটাতে ছিল, আমরা দেখতে পাচ্ছিলাম টি এটাতে ছিল, আর ভি এর ভ্যালু এখান থেকে পেয়ে গেছি, ইউ আমাদের 0, এ আমাদের গিভেন আছে এত, তাহলে ডেফিনেটলি এ ফর্মুলা ইউজ করলে আমাদের বেরিয়ে যাবে। তো ভি আমাদের কত, ভি মাইনাস ইউ বাই টি আমাদের ইকুয়াল টু আমাদের এ। ঠিক আছে, ভি এর মান কত আমাদের, ভি এর মান আমরা দেখতে পাচ্ছি এখানে 20, ইউ আমাদের 0, টি আমাদের বার করতে হবে, এটা আমাদের কত বলেছে 10, এটাকে এটা দিয়ে কাটলে হচ্ছে আমাদের 2। ঠিক আছে, তো টি এর মান যদি টি এই পাশে চলে যায়, তা টি এর মান কী হবে 2, তো 2 সেকেন্ড উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ইজিলি কিন্তু আমরা অ্যান্সার করতে পারি দুটো ফর্মুলা দিয়ে। আরেকটা ফর্মুলা হয়, সেটাও আমি তোমাদের একটু লিখে দিই, সেটা কেন কাজে লাগলো না সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। আরেকটা যে ফর্মুলা, আচ্ছা আরেকটা যে তোমাদের ফর্মুলা হয় সেটা হচ্ছে এস ইকুয়ালটি, ঠিক আছে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলা হয়। তোমরা বলছো এই ফর্মুলাটা কাজে আমাদের কেন লাগলো না। দেখো কাজে লাগতো, এই ফর্মুলাতেও কাজ করা যেত, এই ফর্মুলা দিয়ে কাজে লাগবে না ব্যাপারটা তা নয়। কেন? কারণ তোমরা দেখতে পাচ্ছ এইটা আমাদের ফুললি 0 হবে। কেন? কারণ ইউ এর মান 0, ভালো করে দেখো না, ইউ এর মান 0, এটা আমাদের ফুল 0 হবে। তো ইউ এর মান যখন 0 তখন এটা আমাদের ফুল 0। আর এস এর মান আমাদের কী দেওয়া আছে, এস তো এখানে হাইট, এস এর মান কী দেওয়া আছে আমাদের 20, কোথায় দেওয়া আছে, এই যে 20 মিটার আমাদের দেওয়া আছে এস এর মান। ঠিক আছে, আর এখানে আমাদের হাফ এটি স্কোয়ার, হাফ বলতে হাফ। ঠিক আছে, এ আমাদের কত, এই যে এ আমাদের কি, এ আমাদের হচ্ছে 10। আমরা টি কোথা থেকে পাবো, টি তো আমাদের গিভেন নেই। এইটাই কারণ, যে কারণে আমরা এখানে ফর্মুলা ইউজ করতে পারবো না। ইন্টু টি স্কোয়ার, দেখো টি স্কোয়ারকে টি স্কোয়ারই লিখতে হচ্ছে, কারণ আমরা এখানে টি এর মান আমাদের নেই, টি এর মান জানা নেই, যার ফলে আমরা এখানে বের করতে পারবো না। ও আচ্ছা, এখান থেকে টি এর মান বের করে নেওয়া যায়। আচ্ছা সরি, আমরা একটা কাজ করতে পারি, এই যে আমরা এই ফর্মুলাটা ইউজ করে যে টি এর মান বার করলাম, সেটা না করে আমরা টি এর মান এখান থেকে ডাইরেক্ট বের করতে পারতাম। দেখো এখান থেকে টি এর মান বের করলেও তোমাদের কিন্তু 2 সেকেন্ডই আসবে। কীভাবে 2 সেকেন্ডে আসবে একবার দেখে নাও। এটাকে এটা দিয়ে কাটলে তোমাদের হচ্ছে কত 5, 5কে এটা দিয়ে কাটলে কত হচ্ছে তোমাদের 4। সো টি স্কোয়ারের মান 4, তো টি এর মান দেখো তোমাদের 2 সেকেন্ড এসে যাচ্ছে। সো এখান থেকেও আমরা টি এর মান বার করতে পারতাম ডাইরেক্ট, মানে কতক্ষণ পরে বলেছে, তো টি এর মান বের করে তারপর আমরা কী করতে পারতাম, এই ফর্মুলাটাকে ইউজ করতে পারতাম, সেখান থেকে আমাদের 20 বেরোতো। ঠিক আছে, তো আইদার এটা আর এটা ব্যবহার করো, অথবা এটা আর এটা ব্যবহার করো, যে কোনো দুটোর মধ্যে যে কোনো দুটোকে ব্যবহার করতে হবে, তিনটের মধ্যে যে কোনো দুটোকে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ইয়েস নো বলো, ব্যাপারটা বুঝতে পেরেছো কি না বলো। যাদের অসুবিধা হচ্ছে তারা একটা কাজ করে, আমি প্রথম যেভাবে করেছি সেভাবেই করে একটা করলেই হবে। চলো নেক্সট পরেরটা। আচ্ছা, এটা তো তোমাদের পরের প্রশ্ন, বলছে শব্দ তরঙ্গের লেখচিত্র তৈরি করলে লেখচিত্রের চূড়াগুলোকে কি বলা হয়। দেখো তোমরা যদি শব্দ তরঙ্গের লেখচিত্র তৈরি করো, লেখচিত্রটা অনেকটা এরকম আসবে। কেমন আসবে? এরকম আসবে, একেবারে এতটা উত্থিত হয়ে যাবে তা নয়, দুটো প্রায় সমান সমান আসে। ঠিক আছে, এবং তোমরা দেখতে পাবে এই যে মাঝখানে যে পোর্শানগুলো রয়েছে না, মিডলে যে পোর্শানগুলো রয়েছে, এই মিডল পোর্শানগুলো হচ্ছে এই যে পোর্শান, এগুলোকে বলা হয় উপত্যকা, আর এইগুলোকে বলা হয় তোমাদের শীর্ষ। ঠিক আছে, তো একে বলা হয়, এটাকে বলা হয় তোমাদের, এই যে
খুবই ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় তোমাদের ক্রেস্ট, ঠিক আছে, আর এটাকে বলা হয় তোমাদের কি ট্রাফ, TROUGH। তো মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় শীর্ষ বাংলায়, আর এটাকে বলা হয় তোমাদের উপত্যকা। কি বলা হয়? উপত্যকা। তো এই পোর্শনটা তোমাদের কোথায় আছে, চলো এনসিইআরটিতে কোথায় আছে একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো এই যে আমি তোমাদের এনসিইআরটি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে যে এই যে দেখো, এই যে তোমাদের এইভাবে চলছে এবং এইভাবে উঠছে, এইভাবে চলছে এবং এইভাবে উঠছে, এই যে উঁচু শীর্ষগুলোকে বলা হয় তরঙ্গ শীর্ষ, আর একদম নিচের অংশকে বলা হয় তরঙ্গপাদ, ঠিক আছে। এবং শীর্ষের ইংরেজি হচ্ছে তোমাদের নিচে লেখা আছে, তরঙ্গ শীর্ষ মানে হচ্ছে ক্রেস্ট, আর তরঙ্গপাদ মানে হচ্ছে ট্রাফ, ঠিক আছে, TROUGH। আমি কী করে মনে রেখে দেখো, এখানে একটা ইউ আছে, ইউটা নিচের দিকে আছে, তো নিচের দিকে যেটা সেটাকে আমরা ট্রাফ বলি বা তোমাদের শীর্ষদেশ বলি। দেখো এটা হচ্ছে একটা ইউ এর মতো দেখতে, এভাবে তুমি মনে রাখতে পারো। আর মনে রাখবে দুটো একই বিন্দুর মধ্যে যে দৈর্ঘ্য সেটাকে আমরা বলি লামডা। লামডা মানে হচ্ছে ওয়েভলেন্থ, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। যেমন এটাও হচ্ছে তোমাদের কি, এই যে এটা হচ্ছে তোমাদের ক্রেস্ট বা শীর্ষ। এই একটা শীর্ষ থেকে অপর একটা শীর্ষ অবধি যে ডিস্টেন্স, এটাকে আমরা কি বলছি? তরঙ্গ দৈর্ঘ্য। সিমিলারলি এটা হচ্ছে তোমাদের ট্রাফ, অর্থাৎ তরঙ্গপাদ। একটা তরঙ্গপাদ থেকে আরেকটা তরঙ্গপাদ অবধি এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সকেও আমরা লামডা মানে ওয়াই বা ওয়াই নয়, উল্টো ওয়াই অনেকে বলে, বা লামডা বা তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। এবার একটা জিনিস তোমাদের বলি, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। সেটা কি? সেটা হচ্ছে ইনফ্যাক্ট, অলওয়েজ মাথায় রাখবে, ইনফ্যাক্ট এই যে দেখতে পাচ্ছ পয়েন্ট, এই যে এখান থেকে এই যে এখান থেকেও এইটা, এই ডিস্টেন্সটাকেও আমরা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বলি। এখান থেকে এইটা নয়, পয়েন্ট টু বি নোটেড, এখান থেকে এই ডিস্টেন্সটাকে আমরা কী বলি? তরঙ্গ দৈর্ঘ্য বলি। এবং এই তিনটেই কিন্তু সেম হয়। এখানে একটা দেখানো হয়েছে, এখান থেকে এটাও তরঙ্গ দৈর্ঘ্য, মানে মিন পয়েন্টের মধ্যে এটাকে মিন পয়েন্ট বলা হয়। এই যে একটা, দুটো, তিনটে, চারটে, এগুলোকে বলা হয় মিন পয়েন্ট, ঠিক আছে। সে মিন পয়েন্ট দুটো পাশাপাশি নয়, দুটো সাকসেসিভ মিন পয়েন্টের মধ্যে ডিস্টেন্সকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি। দুটো পাশাপাশি অবস্থিত তরঙ্গপাদের মধ্যে ডিস্টেন্সকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি। আবার দুটো ক্রেস্ট বা দুটো তরঙ্গ শীর্ষের মধ্যে অবস্থিত দূরত্বকে আমরা তরঙ্গ দৈর্ঘ্যই বলি, এবং তিনটেই সেম হয়, এটা মনে রাখবে। CR এইভাবে কিন্তু তোমাদের চলে। প্রথমে দেখো এটাকেও গ্রাফ আকারে অনেক সময় দিতে পারে, হয়তো পরবর্তীকালে দেবে, এখন হয়তো ওই টাফ আসছে না। যখনই স্পিকার দিয়ে শব্দ উৎপন্ন হয় তখন কী করে, ঠেলা মারে সামনের যে বায়ুমণ্ডলে থাকা কোণাগুলো, তাকে ফলে কোণাগুলো কি এক জায়গায় হয়ে যায়। কিন্তু এই খানিকটা দূর গেলে তুমি আবার রেডিফিকেশন অঞ্চল পাবে, অর্থাৎ যেখানে অতটা ঘনত্ব নেই। মানে এই অংশটায় কণাগুলো বেশি ঘন, এই অংশটায় কণাগুলো কম ঘন, এই অংশটায় কণাগুলো বেশি ঘন, এই অংশটায় কণাগুলো কম ঘন। আচ্ছা, এই অংশটায় কণাগুলো বেশি ঘন কেন? কারণ এই শব্দ এদের উপর চাপ প্রয়োগ করেছে। তো সি অঞ্চলগুলোতে তুমি দেখবে চাপ বেশি, আর যেগুলো হালকা অঞ্চল অর্থাৎ আর লেখা আছে সেই অঞ্চলগুলোতে দেখবে তুমি চাপ কম মানে ঘনত্বও কম, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি। এই ফলে অণুগুলোর মধ্যে দূরত্বও কম হয়। এই আর অঞ্চলগুলোতে অণুগুলো একটু ফাঁকা ফাঁকা থাকে, কারণ চাপ কম, ফলে ঘনত্বও কম। আর ঘনত্ব কম মানে কি? ডিস্টেন্স বেশি অণুগুলোর মধ্যে। এখানে কি চাপ বেশি, ঘনত্ব বেশি, ফলে অণুগুলোর মধ্যে ডিস্টেন্সও কম। ক্লিয়ার? বোঝা গেল? এই পার্টটা একটু পড়ে নিও, রেলে পড়তে পারে। চলো নেক্সট পরেরটাতে। আজকে রাত 12টার মধ্যে তোমাদের মোটামুটি 69-এর যে তোমাদের মক টেস্ট বলবো ঠিক না, কারণ কিছু মক টেস্ট আছে, মক টেস্ট বলতে ভালো মতোই মক টেস্ট আছে ওখানে, আর তার সাথে সাথে তোমাদের ভিডিও সলিউশন করা MCQ আছে। তো MCQ উইথ ভিডিও সলিউশন, ঠিক আছে, MCQ উইথ ভিডিও সলিউশন মানে এখানে এতে আছে তোমাদের মক টেস্টও আছে, ঠিক আছে, প্লাস কী আছে, MCQ উইথ ভিডিও সলিউশন আছে। এটা তোমরা তারা নিতে পারো যাদের মেন কোর্স নেওয়া নেই। আমি প্রথমে যেটা বলেছিলাম, যাদের মেন কোর্স নেওয়া নেই তারা এটা নিতে পারো। মক টেস্টগুলো কিন্তু ভিডিও সলিউশন নেই, কিছু মক টেস্টের আছে, কারণ যেগুলো আমি কঠিন মনে করেছি করিয়ে দিয়েছি। আর এক্ষেত্রে যেগুলো MCQ পার্ট করেছি তাদের কিন্তু ভিডিও সলিউশন তোমরা আলাদা করে পাচ্ছ, ঠিক আছে। ব্যাস গেল। এবার দেখো একটা জিনিস বলি, সেটা হচ্ছে এর দাম, প্রাইস কত হবে? 69 রুপিস। এক্ষেত্রে এটা সলিড প্রাইস, এর কোনো কমা বাড়া কিছু নেই, কারণ 60 রুপিসটা একদম নমিনাল প্রাইস। এটাতে কিন্তু মেন কোর্স নয়, এটা মেন কোর্স এটা নয়, এটা হচ্ছে তোমাদের অনলি প্র্যাকটিস পারপাস কোর্সটা আমি এখানে তোমাদের দিচ্ছি। এই কোশ্চেন্সটাকে দেখো, এই কোশ্চেন্সটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলেছে দেখো, বলেছে যে তোমাদের হোয়াট ইজ দ্য রেশিও অফ কেই আফটার 2 সেকেন্ড অ্যান্ড 4 সেকেন্ড ইন ফ্রি ফল। একটা ফ্রি ফল বলতে কি বোঝানো হয়? অবাধে পতন বোঝানো হয়। একটা বস্তুকে এখানে রাখা ছিল, তাকে এখানে নিচে ফেলা হচ্ছে, 2 সেকেন্ড সময়ের পরে সে এখানে এসছে, সাপোজ ধরো 4 সেকেন্ড সময়ের পরে সাপোজ ধরো সে এখানে এসছে। তোমাকে বলেছে যে কেইর কি রেশিও আসবে, ঠিক আছে। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে দেখো এটাকে ফ্রি ফল করানো হচ্ছে, তার মানে ইউ আমাদের 0, অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি ইউ সেটা কিন্তু আমাদের 0। আমাদের অনলি এই যে ফ্রি ফলে যে ডিস্টেন্স সেটা আমরা কিভাবে গণনা করব? দেখো আমরা জানি যে ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু আমরা জানি এ। এবারে এটাকে আমরা কী ধরে নেবো? এখানে আমরা জি ধরে নেবো,
তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ইউ এর মান আমাদের এখানে 0, সো ভি ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, জিটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভি কিন্তু জি এর সঙ্গে প্রপোর্শনাল আর ভি কিন্তু টি এর সাথে প্রপোর্শনাল। আর আমরা এটাও জানি যে কাইনেটিক এনার্জিতে আমরা জানি হাফ ইন্টু এম ভি স্কোয়ার পাই, এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি কেই কিন্তু ভি এর সাথে প্রপোর্শনাল, মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল। কেই কিন্তু ভি স্কোয়ারের সাথে বেসিক্যালি, তো কেই কিন্তু ভি স্কোয়ারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। আমার কথা বুঝতে পারছো? আর ভি হচ্ছে টি এর সাথে প্রপোর্শনাল, তার মানে এখানে আমরা যদি ভি লিখতে যাই তার মানে টি স্কোয়ার লিখতে হবে। ভালো করে বুঝবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে বোঝো কী বলতে চাইছি। আমি বলতে চাইছি এখান থেকে আমরা কী পেলাম, ভি ইকুয়াল টু ইউ ইকুয়াল টু 0, তাহলে ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু জি। এখানে এ লেখা যায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি জি আর এ এখানে সেম, কারণ দুটোই ত্বরণ। ঠিক আছে, তো ভি আমাদের কী হবে, জি এর সঙ্গে প্রপোর্শনাল, কিন্তু এটা আমাদের দরকার নেই এখানে কনসিডার করার, কিন্তু টাইম দেওয়া রয়েছে। ভি আমাদের টাইমের সাথে প্রপোর্শনাল, কারণ দেখো এর ইনটু করা রয়েছে, তার মানে ভি টাইমের সাথে রিলেশন, কারণ যদি আমরা টাইম বাড়াই তাহলে ভি বাড়বে, মানে ভি বাড়লে টাইমও বাড়বে। ঠিক আছে, আমাদের ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আর আমরা জানি যত বস্তু নিচের দিকে পড়তে থাকে তত টাইম বৃদ্ধি তো পাবেই, কারণ 2 সেকেন্ড 4 সেকেন্ড তত কী হয়, ভি বাড়তে থাকে। আমরা জানি যত বস্তু নিচের দিকে যায় তত কী হয়, ভি বাড়তে থাকে, অর্থাৎ সমান সময়ের ব্যবধানে ভি কিন্তু বাড়বে, কারণ এখানে ত্বরণ কাজ করছে। কোন ত্বরণ, জি। জি এর মান কত, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যাকচুয়ালি 9.8, আমরা 10 ধরি। ঠিক আছে, ক্লিয়ার। আর ভি টাইমের সাথে সমানুপাতিক হয়ে যাচ্ছে তাহলে এই ফ্রি ফলে। আর আমরা জানি ভি হচ্ছে কেই এর সাথে সমানুপাতিক, কিন্তু ভি স্কোয়ার সমানুপাতিক। তাহলে তুমি একটা কথা ভালো করে ভাবো, আমাদের রেশিও কী হচ্ছে, যখন 2 সেকেন্ড তখন আমরা এটাকে 2 ইউনিট ধরে নিচ্ছি কেই, মানে ভি, কারণ ভি আর টি তো সমানুপাতিক। ঠিক আছে, তো 2 সেকেন্ডে আমরা যদি 2 ইউনিট ভি ধরি আর 4 সেকেন্ড পরে যদি আমরা 4 ইউনিট ভি ধরি, এটা যদি V1 এটা যদি V2 হয়, তাহলে এদের মধ্যে অনুপাত আমরা কী পাচ্ছি, V1 ইস টু V2, এটার মধ্যে অনুপাত পাচ্ছি 2:4, কাটাকুটি করলে আমরা কী পাচ্ছি 1:2। তাহলে ধরো প্রথমে এই পয়েন্টে কেই আমাদের ছিল, আমি একটু অন্য কালি ইউজ করি, চলো এইটা ইউজ করি। ঠিক আছে, এই পয়েন্টে আমাদের কেই ছিল সাপোজ ধরো KE1, তাহলে KE1 এর মান কী হবে, এই যে বেরিয়েছে 1, V1 এর জায়গায় KE1, এইটা তো V1, V1 এর সাথে KE1 হবে, KE1 এর সঙ্গে সম্পর্ক কী হবে, KE1 হচ্ছে 1, তার স্কোয়ার হবে। আর এই জায়গায় আমাদের ধরো KE2 বেরিয়েছিল, তাহলে KE2 সঙ্গে V2 যুক্ত, তাহলে KE2 সাথে এইটা যুক্ত হবে, এটা কী হবে 2 এর স্কোয়ার হয়ে যাবে। তার মানে রেশিও আমাদের কী আসবে, এটা আমাদের KE1 এটা আমাদের KE2 হলে রেশিও আমাদের, বা এখানে তো করছি না, এখানে জাস্ট নর্মালি আমাদের মানে রেশিও করে দেখাচ্ছিলাম যে কীভাবে বেরোচ্ছে, তো এটা রেশিও কী আসবে 1:4 আসবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার হলো 1:4। বোঝাতে পারলাম, ইয়েস নো বলো। এটা কিন্তু প্রিটি গুড ইম্পর্টেন্ট অঙ্ক, এবার এই টাইপেরই প্রশ্ন আমি তোমাদের পেডে করাচ্ছি। ঠিক আছে, এই টাইপেরই করাচ্ছি, আমি ফ্রিতেও তোমাদের দিচ্ছি, কোনো চিন্তা করার কোনো কারণ নেই, আমাদের কোনো হওয়ার কোনো কারণ নেই যে আমি জাস্ট পেডে করাই, তা কিন্তু নয়। দেখো ফ্রিতে ঢুকিয়ে দিয়েছি আমি। কী বললাম, একটি বস্তু ফ্রি ফল অবস্থায় আছে, মানে কি অবাধে পতনশীল অবস্থায় আছে, অবাধে পতনশীল, কেমন অবস্থায় আছে, অবাধে পতনশীল। আজকে আমি কোশ্চেন গুনিও নি কতগুলো করেছি, মানে 30% মতো হয়ে গেল, একটু আগে গুনছিলাম। অবাধে পতনশীল তোমাদের বস্তু আছে। ঠিক আছে, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে এইটা ঘটে। দেখো ইউ এই পার্টটা বুঝতে পারো, যেটা আমি বারবার রিপিট করছি, এটা বুঝতে পারছো কিনা বলো। ভি সমানুপাতিক হবে টি এর সাথে, আর ভি এর স্কোয়ারের সমানুপাতিক হয় কে এর সাথে, তাহলে ভি স্কোয়ার টি স্কোয়ার হয়ে যাবে, তাহলে টি স্কোয়ার কি 1 স্কোয়ার, মানে তোমাদের অনুপাত করে তারপর স্কোয়ার করো। ঠিক আছে, তো অনুপাত কি 1:2, তো 1 স্কোয়ার এটা 2 স্কোয়ার, সো 1:4 আমাদের অ্যান্সার হবে কেই। আরেকবার দেখে নিও, তাহলে পার্টটা বোঝাতে পারবো, মানে তোমরা বুঝতে পারবে। এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন। কি বলেছে দেখো, বেশি সংখ্যক অনুভবন এবং তনুভবন। অনুভবন কাকে বলা হয়, ওই যে ওখানে সি লেখা ছিল, ওই সিকে, আচ্ছা এটা অনুভবন, এটা হবে ঘনীভবন, সরি এটা কী হবে তোমাদের, তোমরা এটাকে ঘনীভবন করে নাও। ঠিক আছে, এটা হবে তোমাদের ঘনীভবন। ওকে, ঘনীভবন আর তনুভবন, ঘনীভবন, এবার এটা কারেক্ট। দেখো বেশি পরিসংখ্যক ঘনীভবন আর তনুভবনে কোনো একটি বিন্দুর মধ্যে দিয়ে প্রতি সেকেন্ড অতিক্রম করলে কী বাড়বে, সেই শব্দে কী বাড়বে। মনে রাখবে কম্পাঙ্কের সাথে তীক্ষ্ণতা সম্পর্ক সমানুপাতিক হয়, আর কম্পাঙ্কের সাথে নাম্বার অফ ঘনী এবং তনুর সম্পর্ক সমানুপাতিক হয়। ঠিক আছে, নাম্বার অফ ঘনী অ্যান্ড তনু, তার সম্পর্ক কী হয়, সমানুপাতিক হয়। তাহলে এদের সঙ্গে তীক্ষ্ণতার সম্পর্ক কী হবে, সমানুপাতিক হয়ে যাবে। অর্থাৎ যত বেশি এগুলো ঘটবে তত কম্পাঙ্ক বাড়বে আর তত তীক্ষ্ণতাও বাড়বে। তাহলে কারেক্ট অ্যান্সার এখানে কী হবে, তীক্ষ্ণতা বাড়বে। বোঝাতে পারছি আমি, তীক্ষ্ণতা হলো একটা পয়েন্ট আছে, ধরো এই পয়েন্টের মধ্যে দিয়ে ধরো
প্রতি সেকেন্ডে দুবার ঘনীভবন আর তনুভবন হলো। আর একটা পয়েন্ট আছে তার মধ্যে দিয়ে 10 বার ঘনীভবন আর তনুভবন হচ্ছে 1 সেকেন্ডে। প্রত্যেকটা 1 সেকেন্ডে কথা বলছি। 1 সেকেন্ডে এর মধ্যে দিয়ে ঘনীভবন আর তনুভবন হলো দেখো 2 বার। আর একটা পয়েন্ট আছে যেখানে ধরো 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার এর মধ্যে দিয়ে কী হচ্ছে ঘনীভবন তনুভবন হচ্ছে। ঠিক আছে, তাহলে কার তীক্ষ্ণতা বেশি হবে, এ শব্দের নাকি বি শব্দের? অ্যান্সার হবে তোমাদের বি শব্দের, কারণ বি শব্দে 1 সেকেন্ডে বেশি বার ঘনীভবন আর তনুভবন হয়েছে। বোঝাতে পারলাম? অর্থাৎ বেশি বার তোমাদের রেয়ারিফিকেশন অ্যান্ড কম্প্রেশন হয়েছে। ঠিক আছে, ঘনীভবন ইংরাজি হচ্ছে কম্প্রেশন, ওকে, আর তনুভবন ইংরাজি হচ্ছে রেয়ারিফিকেশন। ঠিক আছে, রেয়ারিফিকেশন, ওকে। তো অ্যান্সার আমাদের কী হবে? অ্যান্সার আমাদের হবে হচ্ছে এই তীক্ষ্ণতা বাড়বে। শব্দের ওপর বেস করে কিন্তু প্রচুর প্রশ্ন পড়ছে অলরেডি, সেই জন্য আমি বললাম এটাকে করে রাখো, কারণ এর উপর বেস করে সত্যিই বাঁকা প্রশ্ন পড়েছে, ওকে। আর তোমাদের এই যে কোশ্চেন্স করালাম, এই কোশ্চেন্সগুলো যদি তোমরা ভালো করে দেখে যাও, আমি এক্সপেক্ট করবো এর থেকে কমন আসার চান্স আছে কালকে, যদি এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন্স পড়ে, কারণ আমি তোমাদের সেইভাবে বাছাই করেই কোশ্চেন্স তুলে যাই। যদি নাও পড়ে তোমরা দেখবে এর সাইডে কোশ্চেন্স পড়বে, মানে এর সঙ্গে রিলেটেড প্রশ্ন আসবে, এটুকু তোমাদের গ্যারান্টি রাখতে পারি। ঠিক আছে, আরেকটা কথা বলি, পোলট্রি থেকে মনে হয় 27 তারিখের দিকে একটা প্রশ্ন এসেছিলো, আই ডোন্ট নো, অনেকে আমাকে বলেছে, ইনফ্যাক্ট একজন সিরিয়াস স্টুডেন্ট আমাকে বলেছে এবং বলেছিল যে ওই পার্টটা করাতে। ওটা হচ্ছে তোমাদের যে খাদ্য প্রক্রিয়াকরণের ব্যাপার রয়েছে, খাদ্যের ব্যাপার রয়েছে, ক্লাস 9-এর যে লাস্ট চ্যাপ্টার বা তার আগের চ্যাপ্টার, সেই চ্যাপ্টার প্রশ্ন হচ্ছে ওইটা। কিন্তু ওটা পড়েছে বলে আমার মনে হয় না, হয়তো কোনো কিছুর সঙ্গে ও মিসম্যাচ করেছে, হতে পারে। তবু তোমরা আমাকে একবার কনফার্ম করো, তাহলে আমি পরীক্ষা চলাকালীন একবার পড়িয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।